এভরিবডি আম ব্যাক। কেমন আছেন আপনারা? আমি জানি আপনারা অনেক রোমান্টিক গল্প পছন্দ করেন, তাই আপনাদের জন্য একটি রোমান্টিক গল্প নিয়ে এসেছি। ছোটবেলায় একটি মেয়ে অ্যাব্রোড যাওয়ার সময় তার ফ্রেন্ডকে ওয়াদা করে সে বড় হয়ে আসবে এবং তাকে বিয়ে করবে। তার সেই ছোট্টবেলার ফ্রেন্ড 25 বছর তার জন্য অপেক্ষা করে। এক সময় সে তাকে খুঁজে পায়। মেয়েটা তো ছেলেটাকে চিনতেই পারছিল না। এই পরিস্থিতিতে ছেলেটা কিভাবে মেয়েটাকে আবারও নিজের প্রতি দুর্বল করে, কিভাবে তার ভালোবাসার ফাঁদে ফালায় এবং তাকে নিয়ে সামনে এগিয়ে যায়, এটা নিয়ে এই গল্পটা। আমি জানি আপনাদের কাছে এই গল্পটা অনেক ভালো লাগবে, তাই এই গল্পটা আপনাদের মাঝে নিয়ে এসেছি। আশা করছি গল্পটা ভালো লাগলে একটা লাইক করবেন, একটা সুন্দর করে কমেন্ট করে দিবেন। তাহলে আর দেরি করব না, চলে যাচ্ছি মূল ভিডিওতে। গল্পের শুরুটা একটি মেয়েকে দেখিয়ে হয়। মেয়েটা দেখতে অনেক বেশি সুন্দর ছিল, কিন্তু মেয়েটার কাজকর্ম তার বিপরীত ছিল। হ্যাঁ, মেয়েটার নিজের কিছু স্বপ্ন ছিল যা পূরণ করতে সে তার আম্মুজানের বিরুদ্ধে চীন শহরে চলে আসে এবং তার কাজিনের জন্য অপেক্ষা করে। তার কাজিন তাকে জানায় যে সে আসতে পারবে না, তার কিছু কাজ আছে, কিন্তু তাকে পিক করার জন্য সে একজনকে পাঠিয়েছে। আসলে যাকে সে পাঠিয়েছে সে তো তার থেকে বেশি ব্যস্ত, যার কারণে সেও কিছুক্ষণ অপেক্ষা করে সুন্দরীকে না পেয়ে সেখান থেকে চলে যায়। হায় রে কপাল, এত সুন্দরী মেয়েটাকে পিক করার মতো কেউ নেই। ওহ, আম সরি, আপনাদেরকে মিস সুন্দরীর সাথে পরিচয় করানো হয়নি। সুন্দরীর নাম হচ্ছে কংরং। ওকে আমরা আদর করে কংরংই বলবো। আর হ্যাঁ, এই বিজি পার্সনের নাম হচ্ছে শাওকিন। এরাই হচ্ছে আমাদের গল্পের মেইন লিড কাপল। হ্যাঁ, আরেকটি কাপল আছে, তা আমরা পরে জানবো। কেউ কংরংকে নিতে না আসায় সে একাই সেখান থেকে যাওয়ার সিদ্ধান্ত নেয়, কারণ তার খুব ইম্পর্টেন্ট একটি কাজ রয়েছে যার জন্য তাকে 1 ঘন্টার মধ্যে সেখানে পৌঁছাতে হবে। কংরং আসলে একজন ল স্টুডেন্ট। আজকে তার কাজের প্রথম দিন, তাই সে কোনো রকম কোনো ভুল করতে চায় না। সে যখন অফিসে আসে তার সাথে সাথে তার পার্টনারদেরকেও একটি খাম দেওয়া হয়। এই খামের মধ্যে তারা কে কোথায় কাজ করবে তা সম্পর্কে লেখা ছিল। কংরংয়ের ডিউটি ইউজি হসপিটালে পড়ে। বাকি মেম্বাররা ইউজি হসপিটালে কাজ করতে হবে না বলে তাই অনেক খুশি ছিল। হয়তো ইউজি হসপিটালের মামলাগুলো একটু বেশি হার্ড হয়ে থাকে। কংরং কোনো রকম কোনো ভয় পায় না। সে আরো বেশি খুশি হয়ে যায়, কারণ এই হসপিটালে তার কাজিন রয়েছে। পরবর্তী সিনে কংরং তার নতুন ফ্ল্যাটে চলে আসে। কংরং অনেকটা খুশি হয়ে তার কাজিনকে কল করে তাকে ধন্যবাদ জানায় সে তার জন্য এত সুন্দর একটি ফ্ল্যাটের ব্যবস্থা করেছে। কংরং তাকে আরো বলে, আমি তোমাকে মাফ করে দিয়েছি, কারণ তুমি আমার জন্য এত সুন্দর একটি ফ্ল্যাটের ব্যবস্থা করেছ। আর হ্যাঁ, আরেকটা খুশির বিষয়, আজ থেকে তোমার সাথে আমি কাজ করব। তোমাদের ইউজি হসপিটালে একটি কেসের দায়িত্ব আমার উপর পড়েছে, তার জন্য খুব তাড়াতাড়ি আমরা কলিগ হতে চলেছি। কিছুক্ষণ পরে চিং চিং নামে একজন মেয়ে তার সাথে দেখা করতে আসে। তারা একজন আরেকজনকে দেখে অনেকটা খুশি হয়, কারণ তারা অনেক বছর পরে দেখা করছে। তার বেস্ট ফ্রেন্ড তার জন্য অনেক কিছু নিয়ে এসেছিল, যেসব কিছু দেখে সেও অনেকটা খুশি হয়ে যায়। এদিকে শাওকিন খাবার তৈরি করে তার কুকুরকে নিয়ে খেতে বসে। তখন কুকুরটা বায়না ধরে সে খাবে না। শাওকিন বলে, তুমি যদি খাবারগুলো শেষ করে নাও তাহলে আমি তোমাকে নিয়ে বাহিরে যাব। তখন কুকুরটা খাবার খেয়ে নেয়। আর হ্যাঁ, কুকুরটার নাম হচ্ছে রাঙিনা, যাকে দেখে আমার সাথে সাথে আপনারাও হয়তো ক্রাশ খেয়ে গেছেন। এমন যদি একটা কুকুর পেতাম, সত্যি কথা ভাই, জড়িয়ে ধরে সারাদিন বসে থাকতাম। আর মেয়েরা পাইলে ভাই পিক তুলতে তুলতে বয়ফ্রেন্ডকে দিতে দিতে স্টোরি মারতে মারতে একদম ফেসবুকের ওয়েবসাইটে ব্লক করে দিত। আচ্ছা, যাই হোক না কেন, মেইন স্টোরিতে চলে আসি। এদিকে তারা দুই সুন্দরী ঘোরাফেরা করার জন্য বাহিরে চলে আসে। তারা কিছু সময় একসাথে খুব মজা করে। চিংচিং তাকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি কাউকে ভালোবাসো? তোমার কি কোনো বিএফ আছে? কংরং বলে, এসবের জন্য আমার কাছে সময় নেই। তখনই ওখান দিয়ে শাওকিন রাঙিনাকে নিয়ে যাচ্ছিল। এখানে তারা কেউ কাউকে দেখতে পায় না। এদিকে শাওকিন রাঙিনাকে বাহিরে রেখে কিছু কেনাকাটা করার জন্য ভিতরে যায়। কংরং এবং চিংচিং এই শপটি থেকে কিছু ক্রয় করতে এসেছিল। যখন তারা বাহিরে যায়, রাঙিনা তাদেরকে ভয় দেখিয়ে দেয়, যার ফলে তাদের হাতের খাবারটা নিচে পড়ে যায়। শাওকিন শব্দ পেয়ে বাহিরে চলে আসে আর কংরং এবং চিংচিং এর কাছে মাফ চায়। সে বলে, আসলে ভুলটা আমার হয়েছে, আমি রাঙিনাকে বাহিরে রেখে গিয়েছিলাম, আপনাদের খাওয়ারের টাকা আমি দিয়ে দিচ্ছি। কংরং বলে, ইটস ওকে, নো প্রবলেম, আপনার কোনো টাকা দিতে হবে না। দেখছেন ভাই, মেয়েদের ভাব কি, হ্যান্ডসাম ছেলে দেখলেই শুরু হয়ে যায়। অন্যদিকে যখন নিজের বেস্ট ফ্রেন্ডকে 10 টাকা হাওলাত দেয়, তখন ওই 10 টাকার জন্য খামসা খামসি শুরু করে দেয়। আর এদিকে ইটস ওকে, নো প্রবলেম, কোনো টাকা দেওয়া লাগবে না। দেখছেন নি ভাই, দেখছেন? আচ্ছা যাই হোক, গল্পের মাঝে কোচাকুচি করবো না, ডিরেক্ট গল্পতে চলে যায়। চিংচিং বলে, তুমি কি পাগল হয়ে গেছো? একবার দেখো ছেলেটাকে, কতটা হ্যান্ডসাম, কতটা গুড লুকিং। ওকে যদি একবার পটাতে পারো, সেই হয়ে যাবে। এই সুযোগে আমরা তার নাম্বার নিতে পারি। চিংচিং শাওকিনকে তার বিকাশে টাকা দিতে বলে, কিন্তু শাওকিন তাকে গ্যাস টাকা দিয়ে দেয়, যার ফলে তার সমস্ত প্ল্যান শেষ হয়ে যায়। ये सब क्या देखना पड़ रहा है? अच्छा है मैं अंधा हूँ।
পরবর্তী সিনে কংরং তার কাজে চলে আসে। এখানে একজন ডিরেক্টর তাকে কাজ সম্পর্কে বুঝিয়ে দেয়। তখন কংরং ডক্টরের চেম্বারে চলে আসে। আসলে এখানের মেইন ডক্টর হচ্ছে শাওকিন। ও হচ্ছে একজন নিউরোসার্জন। উচ্চারণটা হয়তো ভুল হয়েছে, আমি জানি, এটা আপনারা ইগনোর করবেন। আসলে ওর কাজ হচ্ছে সার্জারি মার্জারি এগুলো করা। কংরং তাকে জানায় সে এই হসপিটালে নতুন এসেছে, তার আজকের কাজ হচ্ছে ইনফরমেশন কালেক্ট করা। সে তার থেকে একটি পেশেন্টের সম্পর্কে কিছু তথ্য জানতে এসেছে। তখন কংরং তাকে দেখে অনেকটা চমকে যায়। আপনার সাথে না কাল দেখা হলো আমাদের। শাওকিন একটু অ্যাটিটিউড নিয়ে বলে, তো আপনি কার কাছে এসেছেন? কংরং বলে, আসলে আমি ডাক্তার শাওকিনের কাছে এসেছি। কেন, আপনি কি ডাক্তার শাওকিন নয়? শাওকিন বলে, উনি এখন বাহিরে গেছেন। এটা বলে সেখান থেকে বাহিরে চলে আসে। তখন কংরং বাহিরে এসে বোর্ডে দেখতে পায় আসলে এই হচ্ছে ডক্টর শাওকিন। কংরং বলে, সে আমাকে মিথ্যা কেন বললো? তাড়াতাড়ি করে শাওকিনের কাছে এসে বলে, আপনাকে দেখতে তো ভদ্র মনে হয়, আপনি আমাকে মিথ্যা কথা কেন বললেন? কেন আমি তোমাকে মিথ্যা কথা কেন বলবো? আমি বলেছি ডক্টর এখন বাহিরে গেছে, আমি তো বাহিরে এসেছি। কংরং বারবার ওর কাছ থেকে ইনফরমেশন জানার চেষ্টা করছিল, কিন্তু শাওকিন তাকে কোনো পাত্তা দিচ্ছিল না। এখানে কংরং জানতে পারে শাওকিন তার পেশেন্টদের প্রতি অনেকটা কেয়ার করে, যার জন্য কংরং পেশেন্ট যে তার কাছে ইনফরমেশন জানার চেষ্টা করে। শাওকিন বলে, দেখো আমার কাছে সময় নেই এসব নিয়ে কথা বলার, আরো অনেক পেশেন্ট আছে, তাদেরকে দেখতে হবে। আমি তোমায় 1 মিনিট সময় দিচ্ছি, আমাকে কনফারেন্স করো। এতগুলো কথা শুনে কংরং কিছুক্ষণের জন্য থ হয়ে যায়, যার ফলে তার 1 মিনিট শেষ হয়ে যায়, যার কারণে শাওকিনও সেখান থেকে চলে যায়। কংরংও মন খারাপ করে বাহিরে চলে আসে, কারণ তার কাজ সে ভালোভাবে করতে পারেনি। পরবর্তী সিনে শাওকিন একটি জায়গায় দাঁড়িয়েছিল আর কল্পনা করছিল। আমরা দেখতে পাই দুটি ছোট বাচ্চা কান্না করছে। এখানে ছেলে বাচ্চাটি ছিল শাওকিন আর মেয়ে বাচ্চাটি ছিল কংরং। মেয়েটা ছেলেটাকে বলছিল, তুমি কান্না করো না, দেখো আমার পুরো ফ্যামিলি অ্যাব্রোড চলে যাবে, এখন আমি অনেক ছোট, আমি কি তোমার সাথে থাকতে পারবো বলো? আমি যখন বড় হয়ে যাব তখন এসে আমি তোমাকে বিয়ে করব, ততটুকু সময় আমার জন্য অপেক্ষা করো। তখন মেয়েটার মা এসে মেয়েটাকে অ্যাব্রোডের উদ্দেশ্যে নিয়ে যায়। আর আমাদের বালপাকনা হিরো, যে কিনা ছোটবেলায় একটা মেয়েকে ফুটিয়ে ফেলেছে, সে ছোটবেলা থেকে এই গাছটির নিচে এসে তার জন্য অপেক্ষা করে। ছোটবেলায় কংরং বলেছিল, আমি কিন্তু এই গাছের নিচে তোমার জন্য অপেক্ষা করব। কথা মনে পড়ার সাথে সাথে সে দেখতে পায় গাছের নিচে একটি মেয়ে দাঁড়িয়ে আছে। আয় হায়, শাওকিনের হার্টবিটটা অনেকটা বেশি বেড়ে যায় এবং সে তাড়াতাড়ি করে সেখানে চলে যায়। এখানে সে দেখতে পারে এটা সেই মেয়েটা যে কিনা সারাদিন ধরে তাকে বিরক্ত করেছে। এটা দেখে সে যখন এখান থেকে চলে যাচ্ছিল তখনই কংরং বলে, আরে আপনি, আসলে আম সরি, আমি আপনাকে আজ সারাদিন অনেক বিরক্ত করেছি। আর হ্যাঁ, আপনি হয়তো আমার নামটাও জানেন না, আমার নাম হচ্ছে কংরং। তখন শাওকিনের মনে পড়ে ছোটবেলায় কংরং মাটিতে পড়ে কপালে একটি ব্যথা পেয়েছিল, যার কারণে ওর কপালে একটি দাগ হয়ে গিয়েছিল। সে তাড়াতাড়ি করে ওর কপালটা চেক করে। তখন শাওকিন ইমোশনাল হয়ে তাকে জড়িয়ে ধরে আর বলে, তুমি এত দেরি করে কেন এসেছ? আমি তোমার জন্য কত অপেক্ষা করেছি তুমি কি তা জানো? কংরং অবাক হয়ে বলে, আচ্ছা তাহলে আপনাদের ওয়েলকাম করার সিস্টেমটা এমন, আপনারা সবাই কি নতুন কলিগদেরকে এভাবেই ওয়েলকাম করেন? জড়িয়ে ধরে, আর আমি তো জানতাম না আপনি এখানে আমার জন্য অপেক্ষা করছেন, আমাকে তো কেউ বলেনি, আই এম সো সরি। শাওকিন মনে মনে বলে, এ তো আমার ছোটবেলার হারানো ভালোবাসা, এর কি কিছুই মনে নেই? এ তো আমাকে চিনতে পারছে না। আচ্ছা তুমি এখানে কেন এসেছ? কংরং বলে, একটু ঘোরাফেরা করার জন্য, কিন্তু আমি তো জানতাম না আপনি আমার জন্য এখানে অপেক্ষা করছেন। তখন শাওকিন অনেকটা মন খারাপ করে যে সে তাকে চিনতে পারছে না। তখন কংরং সেখান থেকে চলে যায়। শাওকিন অনেকটা মন খারাপ করে, তার অনেকটা খারাপ লাগছিল। পরবর্তী সিনে শাওকিন ওর বক্সিং ক্লাবে ছিল। তার ক্লাস শেষ হয়ে গেলে সে মাটিতে শুয়ে তার ছোটবেলার কথা ভাবতে থাকে, আমার হারানো ভালোবাসা আমি পেয়ে গেছি, এখন আমি তোমাকে নিজের করে নেব। অন্যদিকে কংরং তার বান্ধবীর সাথে কিছুক্ষণ গল্প করে। এই তো সারাদিন যা যা হয়েছে তা সবকিছু তার বান্ধবীকে শেয়ার করে। তারপর সে বাড়িতে চলে যায় এবং তার বাবাকে নিয়ে কল্পনা করতে থাকে। তার বাবা ছিল একজন লয়ার, সে একজন ভালো উকিল ছিল, সে সবসময় সত্যের পথে চলতো এবং ভালো কাজ করত। কংরংও তার বাবার মতো হতে চায় এবং সৎ পথে চলে হালাল টাকা কামাতে চায়। আর তখনই সেখানে বিদ্যুৎ চলে যায়, যার ফলে সে অনেকটা ভয় পেয়ে যায় এবং তাড়াতাড়ি করে তার কাজিনকে কল করে বলে, আমার বাড়িতে বিদ্যুৎ চলে গেছে, আমার খুব ভয় করছে, তুমি তাড়াতাড়ি চলে আসো। অন্যদিকে কংরংয়ের কাজিন এবং শাওকিন একসাথে বসে ছিল। কাজিন কাজিন বলতে অনেকটা বিরক্ত লাগছে গাইজ, তার জন্য ওকে আমরা ওর নাম ধরে ডাকবো। ওর নাম হচ্ছে জং। জং শাওকিনকে বলে, তুমি হঠাৎ করে আমার সাথে এত ভালো বিহেভিয়ার কেন করছো? ভালো বিহেভিয়ারটা কেন করছে তা তো আমরা সবাই জানি। যাই হোক, তারা যখনই জানতে পারে কংরং ভয় পাচ্ছে
যাচ্ছে তারা তাড়াতাড়ি করে ওখানে চলে আসে। গেটটা খোলার সাথে সাথে কংরং শাওকিনকে ওর কাজিন ভেবে জড়িয়ে ধরে আর ওকে খামচি দিয়ে বলে, তুমি এত দেরি কেন করলে, আর তুমি এত লম্বা কিভাবে হয়ে গেলে? তখন সে খেয়াল করে সে তো আসলে অন্য কাউকে ধরে রেখেছে। শরমের সাথে সাথে লজ্জায় সে ওখান থেকে দৌড় মারে। কিছুক্ষণের মধ্যে জং তার বাঁচা সমস্যাগুলো ঠিক করে দেয়। এদিকে শাওকিন কংরংকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি কি এভাবে সবাইকে জড়িয়ে ধরো? কংরং কথাগুলো ঘুরিয়ে বলে, আমি শুনলাম বাড়িটা নাকি আপনার, আমার কাছে এই ফ্ল্যাটটা খুব পছন্দ হয়েছে। কংরং মনে মনে বলে, একবার আমার কাজটা তোমাকে দিয়ে করিয়ে নেই, তারপর তুমি বুঝতে পারবে আমি কি জিনিস। আসলে গাইজ ব্যাপারটা কিছুটা এমন হয়ে যায় না, বিয়ের পর যখন মাস্টার শেষ হয় মেয়েদের টাকার প্রয়োজন হয়, তখন তারা জামাইয়ের সাথে নথিভুক্তি করা শুরু করে। যখন টাকাটা নেওয়া হয়ে যায় তারপর থেকেই মাসের শেষ অবধি ঝগড়া চালিয়ে যায়। থাক দুষ্টামি ফাইজলামি বাদ দিয়ে ভিডিওর মধ্যে চলে যাই। শাওকিন তখন বলে ওঠে, এসব কিছু তো তোমার জন্যই। হ্যাঁ, বুঝলাম না। আসলে আমি বুঝাতে চাচ্ছি তুমি তোমার নিজের ভেবে সবকিছু ব্যবহার করতে পারো। আচ্ছা যাই হোক না কেন, তোমার উইচের মধ্যে আমাকে অ্যাড করে নাও, তোমার কোনো কিছু প্রয়োজন হলে আমাকে বলতে পারো। কংরং বলে, কেন, আমি আপনাকে কেন অ্যাড করব? জং আছে, আমি জংকে সবকিছু বলবো। তখন শাওকিন তাকে ভুলভাল বুঝাতে থাকে। শেষমেশ যখন রাজি করতে পারছিল না সে তখন তাকে বলে, তুমি আমাকে উইচেডে অ্যাড করে নিলে আমি তোমাকে ওই পেশেন্টের ব্যাপারে সব ইনফরমেশন দিয়ে দিব। তখন সে না চাইতেও তাকে উইচেডে অ্যাড করে নেয়। শাওকিন সেখান থেকে যাওয়ার সময় তাকে বলে, সকাল ভোর 5টায় রেডি হয়ে গ্রিন গার্ডেন চলে এসো, সেখানে আমাদের কথা হবে। এখন অনেক রাত হয়েছে, তুমি ঘুমিয়ে পড়ো। আমাদেরকে রাতের সিন দেখানো হয় যেখানে সব মেয়েদের একই সমস্যা, তারা রাতে ঘুমাতে পারে না, তাদের সারাদিন যা হয়েছে তা সব কিছু নিয়ে ভাবতে হয়। তেমনই কংরং ভাবছিল সে কিভাবে শাওকিনকে জড়িয়ে ধরলো আর শাওকিন কিভাবে তাকে জড়িয়ে ধরলো। এগুলো ভাবতে ভাবতে তার রাত কেটে যায়। সকালে উঠে শাওকিনের বলা জায়গায় চলে আসে। তখন শাওকিন তাকে একটি ড্রেস দেয় এবং তার নিজ হাতে তার জুতার ফিতা বেঁধে দেয়। এভাবেই তাকে ইনফরমেশন দিবে বলে সারাদিন তার পিছে চোরকের মতো ঘুরাতে থাকে। কংরং এভাবে সারাদিন ওর পিছে ঘুরে ঘুরে বুঝতে পারে শাওকিন ওর কাজ নিয়ে অনেকটা সিরিয়াস। শাওকিন এটা ভাবে যে সে যদি 1 মিনিট একটা পেশেন্টকে দেয় তাহলে পেশেন্টটা তাড়াতাড়ি করে সুস্থ হয়ে যাবে, তার জন্যই সে তার সময়গুলোকে নষ্ট করতে চায় না। অন্যদিকে চিংচিং অনেকটা ডিপ্রেশনে ছিল, কারণ তার দোকানের কাস্টমার ছিল না, তার দোকানে বেচা কেনা হচ্ছিল না। সে মনে করে দোকানটা অনেক ছোট, তার জন্য সে পাশের দোকানের সামনে তার কিছু টেবিল লাগিয়ে দেয়। অন্যদিকে আমাদের হিরো এবং নায়িকা একসাথে খাবার খাচ্ছিল। তখনই আমাদের হিরোর কাছে একটি কল আসে। সে জানতে পারে তার ইমার্জেন্সি একটি অপারেশন রয়েছে। সে তার খাবার না খেয়ে সেখান থেকে দৌড়ে চলে যায়। এটা দেখে আমাদের হিরোইন তো পুরোপুরি ইমপ্রেস হয়ে যায়। এদিকে চিংচিং রাং নামে একটি ছেলের সাথে ঝগড়া করছিল। রাং হচ্ছে শাওকিনের ভাই। রাং বলে, আমার পারমিশন ছাড়া তুমি এখানে দোকান লাগাতে পারো না। তখন চিংচিং একটু ইমোশনাল হয়ে বলে, দেখো দেখো একটু বোঝার চেষ্টা করো, আমার অনেক বেশি কাস্টমার, তাই আমার একটু জায়গার প্রয়োজন ছিল। আচ্ছা সমস্যা নেই, তুমি এখান থেকে এসে প্রতিদিন আমার হাতে ফ্রি খাবার খেতে পারো। রাং তখন সেখান থেকে চলে যায়। কিছুক্ষণ পর রাঙি নাকি নিয়ে আসে এবং সব কাস্টমারদেরকে ভয় দেখাতে থাকে, যার ফলে সব কাস্টমাররা সেখান থেকে চলে যায়। এটা থেকে চিংচিং একটা রেগে যায়। অন্যদিকে আমাদের হিরো অপারেশন শেষ করে বাহিরে এসে দেখতে পায় তার হিরোইন তার জন্য অপেক্ষা করছে এবং বসে বসে ঘুমিয়ে পড়েছে। সে তখন আস্তে আস্তে গিয়ে তার পাশে বসে পড়ে, ঠিক সেভাবে যেভাবে ছোটবেলায় তারা দুজন একসাথে বসতো। আর তখনই পিছন থেকে জাং চলে আসে এবং তার বসকে একটি মেয়ের সাথে বসতে দেখে পিছন থেকে ছবি তুলে নেয় এবং তা পুরো হসপিটালে সবার মাঝে ছড়িয়ে দেয়। এদিকে তাদের ঘুম শেষ হলে তারা দুজনই একজন একজনকে দেখে অনেকটা শরম পায়। তখন কংরং শাওকিনকে খাওয়ার জন্য বাহিরে নিয়ে আসে। সরি, ওকে খাওয়ার জন্য নয়, খাবার খাওয়ার জন্য ওকে বাহিরে নিয়ে আসে। এখানে শাওকিন তার ছোটবেলার ভালোবাসার সাথে ডিনার করতে পেরে অনেকটা খুশি ছিল। এখানে চিংচিং এর খাবার অনেক বাজে ছিল, এমনকি অনেকটা ঝাল ছিল, যার ফলে ওদের দুজনেরই 12টা বেজে যায়। তখন কংরং বলে, আমি একদমই ঝাল খেতে পারি না, আমার মনে হচ্ছে আমি তো মরেই যাব। তখন শাওকিন অনেকটা চমকে যায়, কারণ ছোটবেলায় সবাই তাকে অনেক বুদ্ধি করত। একদিন তাকে কিছু ছেলেরা ধরে তাকে অনেক ঝাল স্যান্ডউইচ খাওয়াচ্ছিল। তখন কংরং এসে তাকে বাঁচিয়ে নেয়। আর কংরং দেখতে পায় শাওকিন অনেক ঝাল খেয়ে তার অবস্থা 12টা বেজে গেছে। তার জন্য কংরং সেখানে ঝাল স্যান্ডউইচটা খেয়ে নেয়। কংরং এর এখানে অনেকটা ঝাল লাগছিল, তারপরেও সে তাকে বুঝতে দেন। বর্তমানে সে যখন জানতে পারে কংরং আসলে ঝাল খেতে পারে না, তখন তার প্রতি তার ভালোবাসা আরো বেশি বেড়ে যায়। বাইরে অনেক ঠান্ডা বলে সে উঠে তার গায়ে তার জ্যাকেটটি দিয়ে দেয়। এটা দেখে কংরং তো পুরোপুরি অবাক। রাতের বেলায় শাওকিন কংরংকে তার সব ইনফরমেশন গুলো দিয়ে দেয়। কংরং তখন ওর কাজগুলো কমপ্লিট করে
নেয়। পরের দিন সকালবেলা যখন কংরং হসপিটালে আসে তখন সবাই ওকে একটু অদ্ভুতভাবে দেখছিল। ও যখন হসপিটালের ভিতরে চলে আসে তখন ও শুনতে পায় কিছু মেয়েরা বলছিল, জং যদি কাল রাতে ছবিটা না তুলতো তাহলে তো আমরা জানতেই পারতাম না। কংরং তখন জংয়ের কান ধরে ওকে সাইডে নিয়ে আসে। কাল রাতে যা যা হয়েছিল তা সবকিছু ওর কাছ থেকে জেনে নেয় এবং ওকে একটু বকে শোকে সোজা চলে যায় শাওকিনের কাছে। ও শাওকিনকে সবকিছু খুলে বলে এবং শাওকিনকে বলে হসপিটালে এইসব কিছু কি হচ্ছে, আমার কাছে অনেকটা আনইজি লাগছে। তখন শাওকিন ওকে বলে, আরে তুমি টেনশন করো না, এটা হচ্ছে একটা টিউমারের মতো, এটাকে কেটে দিলে সমস্যা শেষ হয়ে যাবে, আসো আমার সাথে, আমি সবকিছু সমাধান করছি। শাওকিন সবার সামনে গিয়ে বলে, তোমরা হয়তো সবকিছু জেনে গেছো, কংরং হচ্ছে আমার ছোটবেলার বন্ধু। সেই ছোটবেলা থেকে আমি ওকে অনেকটা পছন্দ করতাম, সে ছোটবেলা থেকে ও আমার ক্রাশ রয়েছে, কিন্তু আমার পোড়া কপাল, সেটা এখনো সে বুঝতে পারছে না। এক কথায় শাওকিন কংরংকে সেখানে সবার সামনে প্রপোজ করে দিয়েছে। কংরং অনেকটা রেগে তাকে বলে, সমস্যা কি তোমার, তুমি এত আজে বাজে কথা কেন বলছো? পরবর্তী সিনে কংরং একটা লোককে দেখছিল। আসলে কংরং যাকে নিয়ে কাজ করছিল তার মধ্যে এই ব্যক্তি একজন ছিল যার ইনফরমেশন কংরং এতদিন ধরে কালেক্ট করছে। তখন বুড়ো লোকটিকে কেউ একজন কল করে। বুড়ো লোকটাও কোথাও যাওয়ার উদ্দেশ্যে রওনা হয়। কংরং তার ব্যাপারে জানার জন্য তার পিছু করতে থাকে। অন্যদিকে চিংচিং জানতে পারে তার দোকানে এত কাস্টমার আসার আসল রহস্য। সবাই তার খাবার একদমই পছন্দ করে না, কিন্তু টাকা পাওয়াতে সেখানে আসে। আসলে চিংচিং এর বাবা মা হচ্ছে অনেক বড় লোক, অনেক বড় বিজনেসম্যান। তার মেয়েকে তারা খুশি দেখতে সে তার মেয়ের দোকানে কাস্টমার পাঠায়। একথা জানতে পেরে সে পুরোপুরি ভেঙে পড়ে এবং পুরোপুরি ডিপ্রেশনে চলে যায়, এমনকি প্রচন্ড ড্রিঙ্কস করতে থাকে। একটা সময় মাতাল হয়ে রাঙের ঘরে চলে যায় এবং ওর খাটে শুয়ে জোরে জোরে চেঁচাতে থাকে। তখন রাঙ এসে ওকে দূরে শান্ত করার চেষ্টা করে। তখন চিংচিং ওকে কামড় দিয়ে বলে, কি ভেবেছ তুমি আমাকে লুটে নিবে? তুমি দুষ্ট আমার দেহ পাবে কিন্তু আমার এই মনটা পাবে না, এই মনে কষ্ট ভরা। এদিকে কংরং এর কাছে চিংচিং এর কল আসে। কংরং চিংচিং এর নাম্বারটা হাজবেন্ড দিয়ে সেভ করে রেখেছিল। কংরং শাওকিনকে বলে, আমার হাজবেন্ড আমাকে কল করেছে, আমাকে এখনই যেতে হবে। শাওকিন তো পুরোপুরি থ হয়ে যায়। শাওকিন এর মাথায় আকাশ ভেঙে পড়ে। শাওকিন কংরং এর সাথে আসে আর দেখতে পায় আসলে হাজবেন্ড দিয়ে সেভ করা চিংচিং এর নাম্বার। তখন চিংচিং বলতে থাকে, আমার দেহ পাবি, আমার এই মনটা পাবি না। তখন কংরং বলে, আরে বোকা, আমি তোর বান্ধবী কংরং। তখন রাং তাড়াতাড়ি করে শাওকিনকে সাইডে নিয়ে বলে, এটা কি সেই কংরং যাকে তুমি ছোটবেলা থেকে ভালোবাসো? শাওকিন একটু মুচকে এসে বলে, হ্যাঁ, আমি আমার ছোটবেলার হারানো ভালোবাসাকে পেয়ে গিয়েছি। পরবর্তী সিনে শাওকিন যখন চিংচিংকে ধরে ওর ঘরে নিয়ে আসে তখন চিংচিং শাওকিনের গায়ে বমি করে দেয়, তাও একবার নয় কয়েকবার। কিছুক্ষণের মধ্যে শাওকিন গোসল করে বাহিরে চলে আসে। ছেলেদের কোনো ড্রেস না থাকায় ও কংরঙের একটু ড্রেস পরে দেয়। কংরং বলে, তোমাকে দেখতে অনেক সুন্দর লাগছে। শাওকিন তখন কথাটা ঘুরিয়ে বলে, তুমি কি জানো আমাদের এই ইউজি হসপিটালে যতজন ল স্টুডেন্ট এসেছে তারা কেউ এই কেসটাকে সলভ করতে পারেনি, কিন্তু তোমার টেনশন করার কোনো প্রয়োজন নেই, আমি তোমাকে পুরোপুরি সাহায্য করব। তখনই দুম করে একটি শব্দ হয়। তখন ওরা দুজন সেখানে গিয়ে দেখতে পায় চিংচিং মাটিতে শুয়ে গোড়াগড়ি করছে আর বলছিল, আমাকে কোলে নাও, আমি কোলে উঠবো। আর তখনই কংরঙের আম্মু ভিডিও কল করে বসে। চিংচিং এর হাতে চাপ লেগে ভিডিও কলটা রিসিভ হয়ে যায়। কংরং তো এখানে পুরো বিপদে পড়ে যায়। ওর আম্মু যদি এখন জানতে পারে ওর ঘরে একটি ছেলে আছে তখন কি হবে? ও তাড়াতাড়ি করে শাওকিনকে আলমারির ভিতরে ঢুকিয়ে ফেলে আর ওর আম্মুর সাথে নর্মাল ভাবে কথা বলতে থাকে। তখন ওর আম্মু বলে, আমি কি দেখলাম এটা? তোমার ঘরে কে আছে দেখি? আমি দেখেছি তুমি ওই আলমারির ভিতরে কাউকে ঢুকিয়ে রেখেছ, দেখাও বলছি, এখনই দেখাও আমাকে। কংরং অনেকটা ভয় পেয়ে যায়, এখানে ওর আম্মু তো ওকে ধরে ফেলেছে। তখন কংরং আস্তে আস্তে করে আলমারির কাছে চলে যায়, আলমারিটা খুলে ওর আম্মুকে দেখানোর জন্য। আর এই সাসপেন্সের সাথে এই প্রথম পার্টটি শেষ হয়। ভিডিও পর্বের শুরুতে কংরং আলমারিটি খুলে, যার ফলে সেখানে আমরা দেখতে পাই শাওকিন চুপচাপ নিচে বসেছিল এবং ওকে দেখতে প্রায় মেয়েদের মতোই লাগছিল। ওর আম্মু ভিডিও কলের মধ্যে দেখে বুঝতে পারে না, কারণ শাওকিন মেয়েদের ড্রেস পরেছিল। ও মেয়েদের ড্রেস কেন পরেছে তা আপনারা প্রথম পর্বে অবশ্যই দেখেছেন। কংরং এর আম্মু বলে, এই মেয়েটাকে? কংরং বলে, এটা তো চিংচিং, তুমি তো ভালো করেই জানো চিংচিং ছোটবেলা থেকে এদিক ওদিক লুকিয়ে থাকতো, ঠিক এভাবে এখানে লুকিয়ে আছে। আচ্ছা যাই হোক না কেন আম্মু, তুমি কেমন আছো? শুরু হয়ে যায় মা মেয়ের গল্প। এভাবে কথা বলতে বলতে প্রায় 1 ঘন্টা পার হয়ে যায়। আর এদিকে তো শাওকিনের 12টা বেজে যায়। শাওকিনের পাগুলো ব্যথা করতে শুরু করে। কিছুক্ষণের মধ্যে কংরং এর কথা শেষ হলে ও এসে আলমারিটা খুলে, তখন ও দেখতে পায় শাওকিনের 12টা বেজে গেছে। ও একদমই নড়াচড়া করতে পারছে না। তখন কংরং ওর হাত
হাতটা বাড়িয়ে দেয়। এটা থেকে শাওকিনও ওর হাতটা ধরে ফেলে এবং ওকে টান দিয়ে নিজে কোলে নিয়ে নেয়। কংরং অনেকটা শরম পেয়ে যায় আর বলে, কি করছো এগুলা তুমি? তখনই সেখানে জং চলে আসে এবং দরজা নক করে, যার ফলে ওরা দুজনই অনেকটা ভয় পেয়ে যায়। কংরং তাড়াতাড়ি করে দরজাটি খুলে। জাং বলে, আমার অনেকটা পা ব্যথা করছে, আমাকে ভিতরে আসতে দাও। কংরং বলে, না, এখন তোমাকে ভিতরে আসতে দেওয়া যাবে না, আমি কিছু কাজ করছি, আমার কিছু কাজ রয়েছে। আর তখনই ওখানে শাওকিন চলে আসে। শাওকিনকে দেখে জং তো পুরোপুরি অবাক হয়ে যায়। আর এমনিতেও শাওকিন মেয়েদের ড্রেস পরেছিল, এটা দেখে জাং তো পুরোপুরি অবাক হয়ে যায়। জাং বলে, আমি কিছু দেখিনি, আমি কিছু জানি না। আর এখানে সিন কাট হয়ে যায়, আমাদেরকে দেখানো হয় জাংকে শাওকিন ওদের মাঝে যা যা হয়েছে সবকিছু খুলে বলে, যার ফলে জাংয়ের ভুলটা ভেঙে যায়। তখনই জাং বলে, আমি ভালো করেই জানি কংরং তোমার মতো ছেলেকে একদমই পছন্দ করবে না। এই কথা শুনে শাওকিন অনেকটা রেগে যায়। তখন জাং আরো বলে, কংরং এর পছন্দ তোমার থেকে অনেকটা আলাদা। কংরং কেমন ধরনের ছেলে পছন্দ করে তা আমি ভালো করে জানি। ও লম্বা এবং খুব বুদ্ধিমান ছেলে পছন্দ করে, যা তোমার সাথে একদমই ম্যাচ করে না। ও একটু বডি শরীওয়ালা ছেলে পছন্দ করে, যা তোমার সাথে একটুও ম্যাচ করে না। ও চায় ওর বয়ফ্রেন্ড ওকে সবসময় নিজে হাতে খাইয়ে দিবে এবং ওর অনেক বেশি কেয়ার করবে, যা তোমার মধ্যে একটুও নেই। এমন অনেক কিছু রয়েছে যা আমার এই লিস্টের মধ্যে লেখা আছে। শাওকিন মনে মনে বলে, তুমি ঘোড়ার ডিম জানো, আমার মধ্যে সবকিছু রয়েছে। আমি শুধুমাত্র তার জন্যই কোনো মেয়ের সাথে মিশতাম না, কারণ ছোটবেলা থেকে আমি তাকে অনেকটা ভালোবাসি। শাওকিন বলে, তুমি এই লিস্টটা কিভাবে পেলে? জং বলে, আরে এই লিস্টটা স্কুলে থাকার সময় আমি ওর ব্যাগ থেকে চুরি করে নিয়েছিলাম, আর এই লিস্টটা আমার কাছে এখনো আছে। তখন শাওকিন ওই লিস্টটা ছিঁড়ে নিজের কাছে রেখে দেয়। পরবর্তী সিনে কংরং ওই পিত্তু লোকটার সাথে কথা বলছিল। এখানে আমরা জানতে পারি এই লোকটির ব্রেন টিউমার রয়েছে, কিন্তু লোকটি মানতে চায় না ওনার ব্রেন টিউমার রয়েছে। লোকটি মনে করে সে পুরোপুরি সুস্থ রয়েছে, তাকে শুধু শুধু এই হসপিটালে রাখা হয়েছে। এদিকে চিংচিংকে দেখানো হয়। চিংচিং ওর রেস্টুরেন্টে এসেছিল। ও দেখতে পায় রেস্টুরেন্টের সব জিনিসপত্র গাড়িতে উঠানো হচ্ছে। তখন ও তাড়াতাড়ি করে লোকটাকে জিজ্ঞেস করে, এখানে কি হচ্ছে, এগুলো আপনারা কোথায় নিচ্ছেন? তখন লোকটি বলে, আমাদেরকে লু নামে একজন বলেছে এই চেয়ার টেবিলগুলো বিক্রি করে দিতে, তাই আমরা এইসব কিছু নিয়ে যাচ্ছি। তখন তো চিংচিং এর মাথা পুরোপুরি খারাপ হয়ে যায়। ও তাড়াতাড়ি করে লুকে কল করে। ও এখানে জানতে পারে লু তো ওকে ব্লক করে রেখেছে। ও তো আরো বেশি রেগে যায়। আর তখনই ওর ফোনে একটি মেসেজ আসে। ও জানতে পারে ওর ক্রেডিট কার্ড ব্যবহার করা হয়েছে, আর সেটা একটি রেস্টুরেন্ট থেকে। ও তাড়াতাড়ি করে সেই রেস্টুরেন্টে চলে আসে। আর এই জায়গাতে শাওকিনের ভাই রাং ছিল। রাং এখানে ওর একটি বুক পাবলিশ করতে এসেছিল, যা ও নিজের হাতে লিখেছে। এদিকে চিংচিং রেস্টুরেন্টে এসে লু এর সাথে ঝগড়া করতে থাকে। এখানে আমরা বুঝতে পারি লু হচ্ছে চিংচিং এর বয়ফ্রেন্ড। লু চিংচিং এর সাথে বাটপারি করেছে এতদিন। চিংচিং এর বাবার টাকার জন্য ওর সাথে এতদিন রিলেশন করেছে। যখন ও জানতে পারে চিংচিং এর বাবার সাথে ও সম্পর্ক শেষ করে দিয়েছে, তখন ও চিংচিং এর সাথে ব্রেকআপ করে নেয়। এসব কিছু সাইড থেকে রাং শুনতে পাচ্ছিল। লু যখন সেখান থেকে চলে যাচ্ছিল, রাং তখন দরজাটি বন্ধ করে দেয়, যার ফলে লু সেখানে আটকা পড়ে যায়। আমরা এখানে বুঝতে পারি রাঙের অনেকটা খারাপ লাগছে, আবার এই ছেলেটার উপর অনেকটা রাগ হচ্ছে তার। এদিকে তো চিংচিং অনেকটা কান্না করছিল। এটা দেখে রাং ওর কাছে চলে আসে এবং ওকে নিজের জ্যাকেট দিয়ে ঢেকে দিয়ে বলে, তোমাকে কান্না করা অবস্থায় দেখতে দারুণ লাগে, আসলেও তোমার ফেসটা অনেকটা কিউট, তুমি কান্না করো না, তোমার ওই ফেসে কান্না মানায় না। চিংচিং বলে, হয়েছে হয়েছে, তোমরা সব ছেলেরা এভাবে পাশে এসে দাঁড়াও, তারপরে আবার এভাবে চলে যাও। রাং বলে, সবকিছু যদি সমান হতো তাহলে খারাপ ভালো এই কথাটা কেউ ব্যবহার করতো না। অন্যদিকে আমাদেরকে দেখানো হয় শাওকিন কংরংকে খুঁজতে খুঁজতে প্রায় পাগল হয়ে গেছে। ওকে কোথাও না পাওয়াতে ওর ল্যাপটপটা গিয়ে চেক করে, আর সেখানে একটি লোকেশন দেখতে পায়। আসলে সেই লোকেশনটির ব্যাপারে কংরং সার্চ করেছিল। শাওকিন তখন বুঝতে পারে কংরং আসলে ওই বুড়ো লোকটির পিছে গিয়েছে। শাওকিন তাড়াতাড়ি করে ওই জায়গার উদ্দেশ্যে রওনা হয়। অন্যদিকে কংরং ওই বুড়ো লোকটির পিছু করতে করতে একটি জায়গা চলে আসে। সেখানে কিছু লোক মিলে মানুষদেরকে বোকা বানাচ্ছিল। তারা সবাইকে বলছিল, আপনারা আমাদের কাছে কিছু টাকার বদলে অনেক কিছু পেতে পারেন, আপনাদের প্রয়োজনীয় সবকিছু আমরা আপনাকে প্রোভাইড করব। তার জন্য আপনাদেরকে আমাদের এখানে টাকা জমা করতে হবে। যে যত বেশি টাকা জমা করবে তাকে তত বেশি প্রয়োজনীয় জিনিস দেওয়া হবে। যেসব লোকগুলো একটু ভোলাভালা ছিল তারা সবাই এখানে টাকা জমা করতে আসে। তাদের মধ্যে বুড়ো লোকটিও ছিল। বুড়ো লোকটি যখন ওনার ক্রেডিট কার্ডটা দিয়ে টাকা দিতে যাবে, তখনই তার ক্রেডিট কার্ড কাজ করছিল না। ক্রেডিট কার্ড কাজ না করার পিছনে কংরং ছিল। কার্ড পাঞ্চ করার মেশিনের তারগুলো কেটে দিয়েছে। কংরং লুকিয়ে লুকিয়ে একটি মাইকের সাহায্যে সবাইকে বলে, আপনারা কেউ ভুলেও এদের কাছে টাকা দিবেন না, কারণ এরা হচ্ছে প্রতারক, মানুষদেরকে ঠুকিয়ে খায়। তখনই ওখানে লোকগুলো কংরংকে দেখতে পায় এবং ওকে একটি রুমের মধ্যে নিয়ে আসে এবং ওকে জিজ্ঞেস করে, তুমি আমাদের ব্যাপারে কিভাবে জানো, আর তুমি আমাদের পিছনে কেন লেগেছ? তোমার এত বড় সাহস, তুমি আমাদের জাসুস
চাপাবাজি করছো? লোকগুলো কংরংকে মারতে যাবে তখনই ওখানে শাওকিন চলে আসে। আসলে শাওকিন কংরংয়ের ফোন ট্র্যাক করে এখানে চলে এসেছে। ও সাথে সাথে পুলিশ নিয়ে এসেছিল, যার ফলে পুরো গ্যাংকে পুলিশের হাতে ধরা খেয়ে যায়। শাওকিন তখন কংরংয়ের সাথে অনেকটা রাগারাগি করে, কারণ সে কাউকে না জানিয়ে এসব কিছু একা একা করছিল। তখন কংরং বলে, তোমার এতে সমস্যা কি? আমি আমার কাজ করছি, আমি সব ইনফরমেশন গুলো কালেক্ট করছি, তোমাকে কে বলেছে আমার পিছু পিছু আসতে? এই কথা শুনে শাওকিন অনেকটা কষ্ট পায় এবং একা বসে বসে নিজের ক্ষত জায়গায় মলম লাগাতে থাকে, কারণ ও কংরংকে বাঁচাতে গিয়ে অনেকটা ব্যথা পেয়েছিল। কংরং দেখতে পায় শাওকিন অনেকটা কষ্ট পাচ্ছে, তার জন্য কংরং শাওকিনের কাছে গিয়ে ওকে মলম লাগিয়ে দেয়। আর এখানে বিউটিফুল, রোমান্টিক ইত্যাদি ইত্যাদি অনেকগুলো সিন হয়ে যায়। ওরা দুজন একজন একজনের দিকে তাকিয়েছিল। পরবর্তী সিনে আমরা দেখতে পাই ওই বুড়ো লোকটির হঠাৎ করে কি যেন হয়ে গেছে, তাকে তাড়াতাড়ি করে অপারেশন রুমে নিয়ে যাওয়া হচ্ছে। তখন কংরং এসব কিছু বাহিরে দাঁড়িয়ে দেখছিল। কংরং কল্পনা করছিল ঠিক এভাবেই তার বাবাকে অপারেশন রুমে নিয়ে গিয়েছিল, কিন্তু তার বাবা ভালো মতো ফিরে আসতে পারেনি। ওর বাবা সবার কাছ থেকে বিদায় নিয়ে চলে গিয়েছে। কংরং এখানে মন খারাপ করে ওই বুড়ো লোকটির জন্য অপেক্ষা করে। কিছুক্ষণ পর ওই লোকটিকে আইসিইউতে নিয়ে যাওয়া হয়, আর এখানে কংরং এর সাথে শাওকিন দেখা করতে আসে এবং ওকে বুড়ো লোকটির ব্যাপারে সবকিছু খুলে বলে। বুড়ো লোকটি পুরোপুরি ভালো আছে, কোনো জ্ঞান ফিরলে ওনার সাথে দেখা করতে পারবে। পরবর্তী সিনে চিংচিং নুডলস রান্না করছিল। রান্না করতে গিয়ে সবকিছু এলোমেলো করে দিচ্ছিল। বড়লোকের মেয়ে বলে কথা, সবকিছু অর্ডার করে কিনে খায়, রান্না তো একদমই করতে পারে না। চিংচিং আসলে কংরং এর জন্য নুডলস রান্না করছিল। তখন সেখানে কংরং চলে আসে। চিংচিং বলে, আমি তোমার জন্য নুডলস রান্না করছি, আমি তো ভালোভাবে রান্না করতে পারি না, তারপরও আমার অনেক ইচ্ছে আমি রান্না করে তোমাকে খাওয়াবো। তারপর তারা দুজন একসাথে খাবার খায় এবং তাদের দুজনের সাথে সারাদিন যা যা হয়েছে একজন একজনকে শেয়ার করে। এখানে চিংচিং জানায় তার ব্রেকআপ হয়ে গেছে এবং তার সাথে ইত্যাদি ইত্যাদি এত কিছু হয়ে গেছে। পরবর্তী সিনে কংরং একা একা জগিং করছিল, আর তখনই সেখানে শাওকিন চলে আসে। তারা দুজন একসাথে সময় কাটায়, তারা দুজন মিলে ওই বুড়ো লোকটার জন্য শপিং করে। এদিকে তো চিংচিং ওর বাবা মার সাথে দেখা করতে আসে। তখন ওর বাবা মা ওকে বোঝাতে থাকে, তুমি এখনো অনেকটা ছোট, এখন কাজ করার সময় হয়নি, আর তোমার বাবার কোনো দিক থেকে কম আছে নাকি যে তোমার কাজ করতে হবে? তখন চিংচিং বলে, বাবা মা তোমরা বুঝতে পারছো না কেন, আমি নিজে কিছু করতে চাই, আমি নিজে সফল হতে চাই, আমি আর কয়দিন তোমাদের হাত থেকে টাকা নিয়ে চলবো, আমি এখন থেকে তোমাদের কাছ থেকে 1 টাকাও নিব না, আমি নিজে কষ্ট করে কামাই করে তারপরে তা দিয়ে চলবো, তোমরা দয়া করে আমার সাহায্য করো না। ওর বাবা মা ওকে বোঝাতে থাকে। চিংচিং তখন রেগে ওখান থেকে চলে আসে। এদিকে কংরং ওই বুড়ো লোকটির সাথে দেখা করতে আসে। বুড়ো লোকটির সামনে বসে তাকে বলতে থাকে, আপনাকে দেখলে আমার বাবার কথা মনে পড়ে, কেন জানি আপনার প্রতি অনেক মায়া কাজ করে। আপনার যদি কোনো ছেলে মেয়ে না থাকে তাহলে আপনি আমাকে আপনার নিজের মেয়ে ভাবতে পারেন। আর এসব কথাগুলো পিছন থেকে শাওকিন শুনছিল। শাওকিন খুশি হয়ে যায় আর অনেকটা ইমপ্রেসও হয়ে যায়। কংরং যখন বাড়িতে যাচ্ছিল তখন শাওকিন ওর পিছু পিছু আসছিল। শুধুমাত্র আজকেই নয়, শাওকিন প্রতিদিন এভাবে ওকে বাড়ি পর্যন্ত এগিয়ে দিয়ে আসে। সো রোমান্টিক, সো বিউটিফুল, এটাই তো ভালোবাসা। কংরং এ ব্যাপারে কিছুই জানে না যে একজন তাকে সবসময় প্রোটেক্ট করছে। এদিকে রাং বসে বসে বারবিকিউ খাচ্ছিল। এটা থেকে চিংচিং দৌড়ে ওর কাছে চলে আসে এবং ওর পাশে বসে খাওয়া শুরু করে। এসব কিছু দেখে রাং তো পুরোপুরি শকড হয়ে যায় যে মেয়ে আমার সাথে কোনো কথাই বললো না, কিছু না, আমার পাশে এসে আমার খাবারগুলো খাওয়া শুরু করে দিল। চিংচিং অনেক তাড়াহুড়া করে খাচ্ছিল, কারণ ও সারাদিনে কিছুই খায়নি। তখন রাং ওকে আস্তে আস্তে খেতে বলে। চিংচিং বলে, তুমি কি জানো আমার কাছে 1 টাকাও নেই, তার জন্য আমি সারাদিন কিছুই খাইনি। এই বারবিকিউ দেখে মনে হচ্ছে আমার একটা বারবিকিউর দোকান খোলা দরকার। আর হ্যাঁ, আমি ভেবে নিয়েছি আমি একটা বারবিকিউর দোকান দেব, আর তুমি টেনশন করো না, আমি তোমাকে ফ্রি খাবার দেব, এখন আমাকে এগুলো খেতে দাও। মানে গাইজ বুঝতেই পারছেন, মাইয়াটা ফাইল উইল দিয়ে আর কি পোলাটার একদম। পরবর্তী দিনে সকালবেলা কংরং ঘুম থেকে উঠে দেখে ওর ফোনে একটি মেল এসেছে, যেখানে ওকে ল ফার্ম থেকে একটি মিটিং এ ডেকেছে। ওদের সবাইকে যে কেসগুলোর দায়িত্ব দিয়েছিল সে সবগুলোর ইনফরমেশন আজ তাদেরকে দিতে হবে। যেহেতু কংরং একজন ল স্টুডেন্ট, তার জন্য ওকে একটি এক্সাম দিতে হবে। এক্সামে যদি ও পাশ করে তাহলে ও একটি উকিল হতে পারবে। কংরং অনেকটা ডিপ্রেশনে পড়ে যায়, কারণ ওর কাজটা পুরোপুরি কমপ্লিট হয়নি। যখন ও মিটিং এ যায় তখন ও জানতে পারে ওদের 5 জনের মধ্যে একজন এলিমিনেট হয়ে গেছে। এখন শুধুমাত্র 4 জন রয়েছে। 4 জনের মধ্যে কংরং সব থেকে খারাপ রেজাল্ট করেছে। তখন কংরং ওয়াশরুমে গিয়ে চিংচিংকে ভয়েস মেসেজ পাঠায় যে, তুমি কোথায় আছো? আমার না তোমাকে দেখতে অনেক ইচ্ছে করছে, আমি আমার এক্সাম দিতে এসেছিলাম, তুমি কি তা জানো? আমার এক্সাম আমি 4র্থ নাম্বারে এসেছি, আমার মনে হচ্ছে
হচ্ছে আমি এই কেসটা সলভ করতে পারবো না, আর কখনো আমার স্বপ্ন পূরণ করতে পারবো না। আমার না অনেক খারাপ লাগছে। আচ্ছা, তুমি কি এসে আমাকে নিয়ে যেতে পারবে? আমি তোমার জন্য অপেক্ষা করছি, তুমি তাড়াতাড়ি চলে আসো। আর তখনই ওখানে একটি মেয়ে চলে আসে, যার কারণে কংরং ভয়েস মেসেজটি ভুল করে শাওকিনকে পাঠিয়ে দেয়। মেয়েটা যেতে যেতে ও দেখতে পায় শাওকিন এই মেসেজটি শুনে ফেলেছে। তখন ও বলে, হাইরে আমি কি করলাম, এটা আমার কোন আঙ্গুলটা ভুল করেছে? এখন শাওকিন কি মনে করবে? আমি ওকে মিস করছি, আমি ওকে দেখতে যাচ্ছি, হাইরে আমি এটা কি করলাম। দেন রাতের বেলা কংরং ডিপ্রেশনে প্রচন্ড পরিমাণ ড্রিঙ্ক করে, শাওকিনকে কল করে ওর সাথে কথা বলতে থাকে। কথা বলতে বলতে কিছুক্ষণ পর শাওকিন ওর পিছনে এসে ওকে ডাক দেয়। আর তখনই কংরং শাওকিনকে দেখে অনেকটা অবাক হয়ে যায় এবং মাতাল অবস্থায় দৌড়ে গিয়ে শাওকিনকে জড়িয়ে ধরে। আর এটা দেখে শাওকিন তো পুরোপুরি অবাক হয়ে যায়। যে জিনিসটা সে আশা করেনি সেই জিনিসটা এখানে হয়ে গেল। শাওকিন মনে মনে অনেকটা খুশি হচ্ছিল এবং সে তাকে জড়িয়ে ধরে। সে মনে মনে ভাবছিল, আমার ছোটবেলার ভালোবাসা, তুমি আমাকে জড়িয়ে ধরেছ। আমার মনে হচ্ছে আমি জান্নাত পেয়ে গিয়েছি। গাইস, এই আগেরা বাগেরা অনেক কিছু ডায়লগ কইতে থাকে, তো এগুলো আমি সবকিছু আপনার ভিডিওর মধ্যে ধরবো না, কারণ এগুলো আমার কাছে বেহুদা লাগে। আচ্ছা যাই হোক, গাড়ি দিয়ে যাওয়ার সময় কংরং তাকে বলে, তোমাকে অনেক অনেক ধন্যবাদ, তুমি ওই বুড়ো লোকটিকে বাঁচিয়ে নিয়েছো। তুমি যদি তখন থাকতে তাহলে অনেক ভালো হতো, আমার বাবা হয়তো এখনো বেঁচে থাকতো। তুমি অনেক ভালো মানুষ, আমি তোমাকে পছন্দ করি। এসব কিছু শুনে শাওকিন অনেকটা খুশি হয়ে যায়। শাওকিন যখন কংরংকে ওর বাসায় রেখে চলে যাচ্ছিল, তখনই কংরং ওর হাতটা ধরে ফেলে, যা দেখে শাওকিনে ওর হাতটা ধরে বসে এবং কংরংকে এক নজরে দেখতে থাকে। ওর মাথায় হাত বুলিয়ে ওকে আদর করতে থাকে। পরের দিন সকালবেলা কংরং ঘুম থেকে উঠে পুরোপুরি শট হয়ে যায়, কারণ রাতের বেলা ওর জামা পরে ও ঘুমিয়ে গিয়েছিল। তখন হঠাৎ করে ওর মনে পড়ে কাল রাতে শাওকিন এবং ওর মাঝে কি কি হয়েছিল, ও কিভাবে মাতাল অবস্থায় শাওকিনকে জড়িয়ে ধরেছিল এবং গাড়িতে ওকে এটাও বলেছিল, আমি তোমাকে পছন্দ করি। এসব কিছু ভেবে ও পুরোপুরি ডিপ্রেশনে চলে যায়। ও ভাবতে থাকে ও মাতাল অবস্থায় এগুলো কি করে ফেললো। তারপরে কংরং যখন কফি কেনার জন্য দোকানে যায়, কফি কেনার পর ও যখনই বিল পে করতে যাবে, তখনই লোকটি বলে, আপনার বিল অলরেডি কেউ দিয়ে দিয়েছে। এটা শুনে ও পুরোপুরি অবাক হয়ে যায়। ও জিজ্ঞেস করে কে বিল পে করেছে, কিন্তু লোকটা কিছুই বলে না। তারপরে ও যখন স্যান্ডউইচ কিনতে যায়, তখন ও জানতে পারে ওর বিল অলরেডি কেউ পে করে দিয়েছে। এভাবে ও সারাদিন যেখানে যায় না কেন, সবাই ওকে একই কথা বলে, ওর বিল অলরেডি কেউ পে করে দিয়েছে। এসব কিছু দেখে ও তো অনেকটা ভয় পেয়ে যায়। ও তাড়াতাড়ি করে চিংচিংকে কল করে এবং ওকে সবকিছু জানায়। আমার মনে হচ্ছে আমার পিছনে কোনো গ্যাংস্টার লেগেছে, যে সে হয়তো আমাকে মেরে ফেলবে, আমার না খুব ভয় করছে। চিংচিং বলে, আরে দূর পাগল, তোমার সাথে কেউ হয়তো প্র্যাঙ্ক করছে, অথবা এমন হতে পারে কেউ তোমাকে ভালোবাসে, যার জন্য এইভাবে তোমাকে ট্রিট করছে। কংরং বলে, আমাকে আবার কে ভালোবাসবে, আমার তো কোনো বয়ফ্রেন্ড নেই। পরবর্তী সিনে কংরং ওই বুড়ো লোকটিকে দেখার জন্য ওনার ক্যাবিনে চলে আসে। এখন লোকটির জ্ঞান ফিরে এসেছে, লোকটি এখন আস্তে আস্তে কথা বলতে পারে। তখন লোকটি শাওকিনকে বলে, আমি তোমাদের সাথে ছবি তুলতে চাই। এ কথা শুনে কংরং লোকটির সাথে দাঁড়িয়ে পোজ দিতে থাকে। কংরং বলে, দাও আমাদেরকে ছবি তুলে দাও। তখন শাওকিন বলে, আরে উনি বলেছেন আমাদের তিনজনকে একসাথে ফটো তুলতে। তখন বুড়ো লোকটিও মাথা না দিয়ে হ্যাঁ বলে। তখন শাওকিন কংরং এর অনেকটা ক্রোজে চলে আসে এবং ওরা তিনজন একসাথে ফটো তুলে। ওরা তিনজন একসাথে অনেকটা গল্প করে, অনেকটা আনন্দ করে। রাতের বেলা কংরং যখন ঘরে আসে, তখন ওর ঘরের মধ্যে একটি বাক্স দেখতে পায়। বাক্সের মধ্যে কিছু কঙ্কাল ছিল, এটা খেলনা ছিল। কংরং অনেকটা ঘাবড়ে যায়। তখন ও দেখতে পারে এখানেও সেম একটি নোট রয়েছে, যেখানে কিছু ড্র করা ছিল। যেসব জায়গায় বিল পে করতে চেয়েছে, সেখান থেকে সবাই ওকে একটা করে ছোট ছোট নোট দিয়েছে, যার মধ্যে কিছু একটা আঁকা ছিল। তখন ওর অনেকটা ভয় করছিল। ও তাড়াতাড়ি করে চিংচিংকে কল করে এবং তাকে বলে, তুমি তাড়াতাড়ি চলে আসো, আমার মনে হচ্ছে ওই গ্যাংস্টারটা আমার ঘর পর্যন্ত চলে এসেছে। ও আমার ঘরে কঙ্কালের একটি বক্স রেখেছে, আমার অনেক ভয় করছে। তখন চিংচিং বলে, তুমি লুকিয়ে পড়ো, আমি খুব তাড়াতাড়ি আসছি। কংরং বুঝতে পারে ওর ঘরে কেউ রয়েছে, আর তখনই ওই লোকটি ওর কাঁধে হাত রাখে। এটা দেখে ও তো ভয় পেয়ে অনেক জোরে জোরে চিৎকার করে, আর ওর হাতে থাকা ছাতাটা দিয়ে লোকটার উপর হামলা করে। লোকটা ছাতাটাকে ধরে ফেলে। আর এখানে আমরা দেখতে পারি লোকটা আর কেউ নয়, আমাদের হ্যান্ডসাম কিউট বয় শাওকিন ছিল। কংরং ভয় পাওয়াতে পড়ে যাচ্ছিল, তখনই শাওকিন ওকে ধরে ফেলে। এই সময় ওখানে চিংচিং চলে আসে। পরবর্তী সিনে ওরা তিনজন একসাথে বসে কথা বলছিল। এখানে কংরং শাওকিনকে জিজ্ঞেস করে, তাহলে সবকিছুর পিছনে কি তুমি রয়েছ? তুমি আমার বিল পে করে বেড়াচ্ছ
যাচ্ছ আর তুমি দেখলাম আমার পাশের ফ্ল্যাটে রয়েছ, তুমি এখানে কেন এসেছো? তখন শাওকিন বলে, আমি এখানে এসেছি কারণ এখান থেকে হসপিটালে যেতে সুবিধা হয়, এজন্যই। আর হ্যাঁ, আমি তোমার বস হিসাবে আমি তোমার বিলগুলো পে করতেই পারি, এটা স্বাভাবিক। শাওকিন ওর ঘরে চলে যায় কিছু একটা আনার জন্য। আর তখনই চিংচিং বলে, এই শোনো না, আমার মনে হচ্ছে কি ডক্টর শাওকিন তোমাকে পছন্দ করে, এই জন্যই উনি সবসময় তোমার আশেপাশে ঘুরঘুর করে। আর আমার কোনো মতে মনে হয় না উনি তোমার পাশে এসেছে শুধুমাত্র হসপিটালে যাওয়ার জন্য। উনি হয়তো তোমার ক্লোজে আসতে চায়, এই সুযোগটা কাজে লাগিয়ে নাও, ওনাকে পটিয়ে ফেলো। আর তখনই সেখানে শাওকিন ওর নিজ হাতে বানানো স্যুপ নিয়ে আসে এবং ওদেরকে খেতে দেয়। রাতের বেলা ঘুমানোর আগে চিংচিং ওকে জিজ্ঞেস করে, আচ্ছা তুমি আমাকে সত্যি করে বলবে তোমাদের মাঝে কি কি হচ্ছে? তখন কংরং বলে, কি হবে আবার? চিংচিং বলে, আচ্ছা সত্যি করে বলো না তোমাদের মাঝে কি কি হয়েছে। তখন কংরং শাওকিন এবং ওর মাঝে দেখা হওয়ার পর থেকে যা যা হয়েছে সবকিছু বলতে থাকে। অবাক করা ব্যাপার হচ্ছে কংরং এবং শাওকিনের মাঝে এত কিছু হয়ে গেছে কংরং নিজেও ভালো করে জানে না, ও এইসব কিছু নোটিসই করেনি। কংরং মনে মনে সবকিছু নিয়ে ভাবতে থাকে। তখন চিংচিং বলে, আমি তো এবার কনফার্ম হয়ে গিয়েছি সে তোমাকে অনেকটা ভালোবাসে, না হলে তোমাকে এভাবে কেয়ার করতো না। আসলে সে একজন ভালো মানুষ, তুমি তার সাথে রিলেশন করো না কেন? আমি তোমার জায়গা হলে কবে তো অ্যাকসেপ্ট করে নিতাম। ভাই এমনকি ছেলেটা সবসময় তোমাকে প্রোটেক্ট করে, আর তুমি তো বললে তোমাকে নাকি 4 বার জড়িয়ে ধরেছে। তো তোমাদের মাঝে অনেক কিছু হয়ে গেছে। যাই হোক না বাবা, আমার তো ঘুম পেয়েছে, আমি এখন ঘুমাচ্ছি। চিংচিং আরামের সাথে ঘুমিয়ে পড়ে। কিন্তু কংরং তো আসলে ঘুমাতে পারছিল না, কংরং এর ঘুমিয়ে আসছিল না, ও শুধুমাত্র শাওকিনের কথা ভেবে যাচ্ছিল। পরের দিন সকালে কংরং যখন ওর ঘর থেকে বের হয় অফিসে যাওয়ার জন্য, তখনই শাওকিন অফিসে যাওয়ার জন্য বের হয়। কংরং শাওকিনকে দেখে সঙ্গে সঙ্গে ইগনোর করা শুরু করে। শাওকিনও এত সহজে হার মানার ছেলে নয়, ও কংরং এর সাথে যাওয়ার সিদ্ধান্ত নেয় এবং কংরং এর সাথে লিফটে উঠে এবং ওরা দুজন একসাথে লিফট দিয়ে নামে। আর বাসের মধ্যে ওরা দুজন একসাথে উঠে, বাসের মধ্যে ওরা দুজন একজন একজনের অনেকটা ক্লোজে দাঁড়িয়েছিল। শাওকিন বাস থেকে নেমে কংরংকে বলে, চলো আমরা একসাথে কফি খেতে যাই। কংরং বলে, আমার কোনো ইচ্ছে নেই কফি খাওয়ার। কংরং সেখান থেকে একাই চলে আসে। শাওকিন বেচারা বুঝতে পারে না হঠাৎ করে কংরং এমন কেন করছে, ও এতটা বদলে কেন গেছে। কংরং যখন হসপিটালে আসে তখনই ওর কাছে জং আসে। জং এসে শাওকিনের ব্যাপারে ভালো ভালো গল্প করতে থাকে। কংরং তো পুরোপুরি বিরক্ত হয়ে বলে, তোমার সমস্যাটা কি? তুমি আমার পিছু পিছু কেন করছো আর আমাকে শাওকিনের কথা কেন বলছো? তখন জং বলে, আসলে আমার বস অনেকটা ভালো, আর এমনিতেও আমি আমার এক্সামে পাস করেছি, খুব তাড়াতাড়ি আমি একজন ডাক্তার হতে চলেছি। কংরং তাকে কংগ্রেচুলেশন জানায়। আর তখনই জং বলে উঠে, আসলে তুমি জানো না আমার বস কতটা ভালো। তুমি জানো আমি ওনার এত প্রশংসা কেন করি? একটি পেশেন্ট ছিল যাকে বাঁচানোর কোনো আশা ছিল না, সব ডাক্তার হাল ছেড়ে দিয়েছিল, কেউ তার অপারেশন করতে চাচ্ছিল না, অপারেশন করলে সে মারা যাওয়ার চান্স বেশি ছিল। আর তখনই ডক্টর শাওকিন অপারেশন করার জন্য রাজি হয়ে যায়। সে সমস্ত দায়িত্ব তার মাথায় নিয়ে নেয় এবং রিক্সের সাথে ওই অপারেশন লাগাতার 14 ঘন্টা চলে। 14 ঘন্টা পরে ডাক্তার শাওকিন অপারেশনটা সাকসেস করে বের হয়। তার পুরো শরীরে রক্ত লেগেছিল এবং সে 2 দিন 2 রাত না ঘুমিয়ে ওই পেশেন্টের সেবা করছিল। আর তখন থেকে ডক্টর শাওকিনকে আমার অনেক ভালো লাগে, আর তখন থেকে আমরা ডক্টর শাওকিনকে অনেকটা পছন্দ করি, সে আসলে অনেকটা ভালো মানুষ। এইসব কথা শুনে কংরং কিছুক্ষণের জন্য শাওকিনের প্রতি ফিদা হয়ে যায়। কংরং ভাবতে থাকে, শাওকিন শুধুমাত্র আমার কেয়ার করে না, ও তো প্রতিটা মানুষের কেয়ার করে, প্রতিটা মানুষকে ও অনেকটা ভালোবাসে, আসলে ও অনেকটা ভালো। এখানে আমরা কংরং এর ভাবসাব দেখে বুঝতে পারি সে কিছুটা গলে গেছে। এদিকে শাওকিন ওর দাদিমার সাথে দেখা করতে এসেছিল। ওর দাদিমাকে ও সবকিছু খুলে বলে। ওর দাদিমা কংরং এর ব্যাপারে শুনতে পেরে অনেকটা খুশি হয় এবং শাওকিনকে বলে, তাড়াতাড়ি বিয়ে করে বাচ্চা নিয়ে নাও, আমি আমার নাতিনের ছেলে মেয়েকে দেখতে চাই। ওর দাদিমা সঙ্গে সঙ্গে ওর ভাইকে কল করে বলে, শেখো তোমার ভাই শাওকিনের কাছ থেকে কিছুটা শেখো, ও তো একটা মেয়েকে পটিয়ে ফেলেছে, তুমি কি করলে? তখন ওর ভাই রাং অনেকটা রেগে বলে, শাওকিনের বাচ্চা, তোর এত বড় সাহস, তুই দাদিকে গিয়ে খোঁচা বাইরে আমার বিয়ের কথা বলছিস, তোর খবর আছে। পরবর্তী সিনে কংরং কিছু জিনিসপত্র নিয়ে লিফটের কাছে যায়, আর তখনই লিফট দিয়ে শাওকিন এবং রাঙিনা আসে। রাঙিনাকে দেখে কংরং অনেকটা ভয় পেয়ে যায়, আর তখনই রাঙিনা কংরং এর উপর ঝাঁপিয়ে পড়ে, যার ফলে কংরং নিচে পড়ে যায় এবং পাশে থাকা ফুলের টপের সাথে বাড়ি খেয়ে জ্ঞান হারিয়ে ফেলে। শাওকিন তাড়াতাড়ি করে ওকে নিয়ে হসপিটালে চলে আসে এবং ওর সিটি স্ক্যান এবং ওর মাথার চেক আপ করে, যা যা করা লাগে সবকিছু করে।
এবং ওর প্রচন্ড কেয়ার করতে থাকে। কংরং বলে, আরে আমার তেমন কিছু হয়নি, আমি পুরোপুরি সুস্থ আছি, দেখো আমি সুস্থ আছি। শাওকিন বলে, তুমি অনেক জোরে মাথায় ব্যথা পেয়েছ, আমি তোমার সবগুলো রিপোর্ট দেখেছি, আমার মনে হচ্ছে তোমার ইন্টারনাল ব্লিডিং হতে পারে, তোমার মাথায় অনেক প্রেশার পড়েছে, এখন তোমাকে অবজারভেশনে রাখতে হবে। এই কথা শুনে কংরং অনেকটা অবাক হয়ে যায় এবং কংরং বলে, আচ্ছা তাহলে আমি হসপিটালে বেড নিয়ে নিচ্ছি। তখনই শাওকিন বলে, না না, আমি তোমার খেয়াল রাখবো, আমি একজন ডাক্তার, আমি সবকিছু ভালো করে বুঝি, তুমি আমার সাথে আমার বাড়ি আসো, ওখানে আমি তোমার ভালো করে সেবা করতে পারবো। তুই সমঝা? হ্যাঁ, নেই তুই সমঝা নেই। এই কথা শুনে কংরং অনেকটা শরম পেয়ে যায় আর বলে, কেন আমি হসপিটালে না থেকে তোমার বাড়িতে তোমার সাথে কেন থাকবো? তখন শাওকিন বলে, তুমি ভালো করে জানো হসপিটালের বেডগুলো খালি নেই আর প্রচন্ড পরিমাণ পেশেন্ট রয়েছে, তুমি তাদের সাথে থাকলে তোমার নানা ধরনের রোগ হতে পারে, তুমি আমার সাথে আমার বাসায় সেফ থাকবে। কংরং এর কাছে কিছু করার ছিল না, ও বাসায় চলে যায় এবং রুমে ঢুকতে চেষ্টা করে, কিন্তু শাওকিন আগে থেকে ওর রুমের লকটি চেঞ্জ করে দিয়েছিল এবং মিস্ত্রিকে বলে দিয়েছিল আপনাকে কেউ কল করলে আপনি আসবেন না। কংরং মিস্ত্রিকে কল করে, মিস্ত্রি বলে, আমি অনেকটা বিজি আছি আর এখন অনেক রাত হয়ে গেছে, আমি আসতে পারবো না, কাল সকালে এসে সবকিছু ঠিক করে দিব। তখন শাওকিন বলে, এখন তোমার কাছে কিছু করার নেই, তোমাকে আমার সাথেই থাকতে হবে, আর তোমার যদি ভালো না লাগে তুমি গিয়ে দারোয়ানের সাথে ঘুমাতে পারো। এই কথা শুনে কংরং অনেকটা রেগে যায়, ও মনে মনে ভাবে আমি দারোয়ানের সাথে ঘুমানোর থেকে রাঙিনের সাথে শোয়ার পছন্দ করব। কংরং শাওকিনের সাথে সাথে ওর রুমে চলে আসে। কংরং অনেকটা ভয়ে ভয়ে ছিল, কারণ এই প্রথমবার কোনো ছেলের সাথে ও একা। শাওকিন চলে যায় ওদের দুজনের জন্য খাবার বানাতে। শাওকিনকে খাবার বানাতে দেখে কংরং বলে, আমি তোমার একটা ফটো তুলবো এবং পুরো হসপিটালে এটা ভাইরাল করে দিব, সব মেয়েরা দেখে তোমার প্রতি ফিদা হয়ে যাবে যে তুমি রান্না করতে পারো, তুমি এতগুলো কাজ করতে পারো। তখন শাওকিন বলে, তার মানে তুমি বোঝাতে চাচ্ছ তুমি আমাকে রান্না করতে দেখে ফিদা হয়ে গেছো? তখন কংরং বলে, আমি বাদে সব মেয়েরা, আমার তোমার প্রতি কোনো ইন্টারেস্ট নেই। তারপর ওরা দুজন একসাথে খাবার খায়। তারপরে খাবার শেষে শাওকিন ওকে বলে, তোমাকে তোমার প্লেটগুলো ধুয়ে রাখতে হবে, কারণ আমাদের ফ্যামিলিতে যে যার প্লেট ধুয়ে রাখে। কংরং রাজি হয়ে যায় এবং ওর প্লেটগুলো ধুয়ে ফেলে। আর তখনই শাওকিন বিছানা নিয়ে সোফার রুমে চলে আসে আর কংরংকে চাবি দিয়ে বলে, তুমি আমার বেডে গিয়ে শুয়ে পড়ো, আর হ্যাঁ দরজা লাগিয়ে নিও, আর কোনো কিছুর প্রয়োজন হলে আমাকে ডাক দিতে পারো। তখন কংরং দৌড়ে গিয়ে ওর বেডে শুয়ে পড়ে আর এখানে শাওকিনও সোফার মধ্যে শুয়ে রাঙিনাকে আদর করতে থাকে। এদিকে তো কংরং এর কোনো মতেই ঘুম আসছে না, ও শুধু শাওকিনের কথা ভাবে, শাওকিন ওকে কিভাবে কেয়ার করলো, কিভাবে যত্ন করলো, এসব কিছু ভাবতে থাকে। আর তখনই কংরং উঠে বলে, শাওকিন তুমি কি ঘুমিয়ে গেছো? শাওকিন বলে, না তো, আমি ঘুমাইনি, তুমি কিছু বলবে আমায়? কংরং বলে, আচ্ছা তুমি কি আমাকে ভালোবাসো? আর তখনই শাওকিন রুমের ভিতরে চলে আসে আর বলে, কেন, তুমি কি তা জানতে চাও? কংরং বলে, হ্যাঁ আমি জানতে চাই। তখন শাওকিন ওর কাছে চলে আসে। শাওকিন কংরংকে চুমু করে। এসব কিছু কংরং ঘুমিয়ে ঘুমিয়ে স্বপ্ন দেখছিল। আর এখানে আমরা দেখতে পাই কংরং এই স্বপ্ন দেখে দারুণ খুশি হচ্ছিল। ও ঘুমের মধ্যে অনেকটা হাসছিল। যখনই ওর ঘুমটা ভাঙে ওর চোখ দুটো বড় বড় হয়ে যায়। ও বুঝতে পেরে যায় এসব কিছু ওর স্বপ্ন ছিল। পর্বের শুরুতে যখনই কংরং এর ঘুম ভাঙে ও ফল দিয়ে ওঠে, ও বলতে থাকে, আমি এগুলো কি স্বপ্ন দেখছি, না না এটা হতে পারে না, তার মানে কি আমি সত্যি সত্যি ওকে ভালোবেসে ফেলেছি, আমি ওকে কিভাবে ভালোবাসতে পারি। কংরং আস্তে আস্তে করে চোরের মতো করে ওর ঘরের দরজার সামনে চলে যায় এবং ওর দরজার লকটা খোলার চেষ্টা করে। তখনই পিছন থেকে শাওকিন এসে নতুন পাসওয়ার্ডটা দেয়। এর মাঝে ওরা দুজন অনেকটা কাছাকাছি হয়ে যায়, যার ফলে কংরং এর মাথায় আবারও উল্টাপাল্টা ভাবনা আসতে শুরু করে। তখন ও শরম পেয়ে তাড়াতাড়ি করে ঘরের ভিতরে চলে যায়। তখন শাওকিন বলে, হঠাৎ করে মেয়েটার কি হয়ে গেল, সকাল থেকে কেমন আজব আজব কাণ্ড করে বেড়াচ্ছে। কংরং তাড়াতাড়ি করে ওর ঘরে গিয়ে ফ্রেশ হতে থাকে এবং আয়নার সামনে গিয়ে নিজেকে বকতে থাকে, তুমি এত বেয়াদব হয়ে গেছো কেন, তোমার মাথায় এসব জিনিস কিভাবে আসতে পারে। আর তখনই শাওকিন ওর দরজায় কিছু খাবার নিয়ে আসে আর বলে, চলো আমি তোমার জন্য খাবার তৈরি করে দিচ্ছি, আমার তো কোনো দিক থেকে মনে হয় না তুমি সকালবেলা খেয়ে বের হও। কংরং বলে, তুমি ঠিক বলেছ, আমি শুধুমাত্র সময়ের অভাবে খেতে পারি না, আমি রাতে দেরি করে ঘুমাই, সকালেও দেরি করে উঠি, যার ফলে আমার সকালের খাবারটা খাওয়া হয় না। শাওকিন বলে, তুমি চিন্তা করো কেন, আমি আছি তো, আমি এখন থেকে সকালবেলা তোমার জন্য খাবার বানাবো। কংরং বলে, মানুষ কি ভাববে তুমি যদি প্রতিদিন আমার ঘরে আসো, সবাই তো ভাববে আমরা কাপল। শাওকিন বলে, মানুষের ভাবনাতে কি আসে যায়, যদি তোমার খাওয়া দাওয়ায় ঠিক মতো না হয়, আর হ্যাঁ আমি কিন্তু ফ্রি কাজ করব না।
কংরং বলে সমস্যা নেই, আমি তোমাকে পে করে দেব। শাওকিন বলে আরে আরে আমার কোনো টাকা পয়সা লাগবে না। এই কথা শুনে কংরং অনেকটা ঘাবড়ে যায়, মনে মনে ভাবতে থাকে ওর টাকা লাগবে না, ওর লাগবেটা কি। আর তখনই শাওকিন বলে ওঠে তুমি বাজার করে নিয়ে আসবে, আমি রান্না করে দিব, তাহলে সমান সমান হয়ে যাবে। আর হ্যাঁ, আমরা দুজন একসাথে ব্রেকফাস্ট করতে পারি। কংরং তখন মনে মনে ভাবে ও যদি আমার কাছাকাছি থাকে তাহলে মনে হয় আমি সত্যি সত্যি ওর প্রেমে পড়ে যাব। যেভাবেই হোক ওকে দূরে সরাতে হবে। এখন আমাদের হিরোইনকে কে বুঝাবে, সে তো অলরেডি তার প্রেমে পড়ে গেছে, এই জন্যই তার সাথে এইসব কিছু হচ্ছে। আর তখনই শাওকিন ওর অনেকটা কাছাকাছি চলে আসে, এটা দেখে ও অনেকটা ঘাবড়ে যায়। শাওকিন আসলে কাল রাতে কংরংয়ের মাথায় যে ব্যথা পেয়েছিল সেটা দেখতে যাচ্ছিল। কংরং তখন ও নিজেই দেখাতে থাকে। শাওকিন তখন ওর আরো কাছাকাছি চলে আসে। এবার তো কংরংয়ের পুরোপুরি 12টা বেজে যায়, ও শরমে পুরো লাল হয়ে যায়। এসব কিছু হতে না হতে শাওকিন বলে ওঠে একটা কথা বলি। আর তখনই কংরংয়ের হার্টবিটটা অনেকটা বেড়ে যায়। শাওকিন বলে তুমি কি আমাকে পছন্দ করো, আমরা কি সত্যি সত্যি কাপল হতে পারি। এই কথা শুনে কংরং পুরোপুরি থ হয়ে যায়। কংরং অনেকটা নার্ভাস হয়ে যায়, ও মনে মনে ভাবতে থাকে কি করব এখন। তখনই শাওকিন বলে উঠে সমস্যা নেই, তুমি আস্তে ধীরে ভেবে চিন্তে আমাকে বলতে পারো। শাওকিন ওখান থেকে চলে গেলে কংরং বলতে থাকে হাই রে, এর সামনে আমার কি হয়ে যায়। এমনিতে আমি খুব ভালোভাবে কথা বলতে পারি, সবার সাথে ভালোভাবে তর্ক করতে পারি, এর সামনে আসলে আমার মুখ থেকে কিছুই বের হয় না। হাই, আমি কি করব। পরবর্তী সিনে শাওকিন কংরং এর এক্সরে রিপোর্ট দেখছিল। এই সুযোগে শাওকিন এটা জানার চেষ্টা করছিল যে কংরং এর মেমোরি লস কোনো প্রবলেম আছে কিনা, কারণ কংরং তাকে চিনতে পারছে না, যে সে তার ছোটবেলার ভালোবাসা, সেও তো আদৌ বুঝতে পারছে না। তখনই ওখানে কংরং এর কাজিন চলে আসে। শাওকিন বলে দেখো এই ব্রেনটা কতটা সুন্দর, ও সবকিছু কেন জানি আমার কাছে অনেক বেশি সুন্দর লাগে। আয় হায়, দেখছেননি প্রেমে পড়লে মাথার ভিতরে ব্রেন অনেক সুন্দর লাগে। বাকি কিছু তো বাদই দিলাম। কিছুক্ষণ পর কংরং শাওকিনের কাছে এসে জানায় ওদের হসপিটাল থেকে একটি প্রতিযোগিতার আয়োজন করা হয়েছে, যেখানে ডক্টর এবং পেশেন্টদের মধ্যে সম্পর্ক কেমন, ডক্টর কিভাবে একজন পেশেন্টকে ট্রিট করে থাকে, অথবা নানান ধরনের কোয়েশ্চেন করা হতে পারে। কংরং বলে এখন থেকে তুমি আমার টিচার আর আমি তোমার স্টুডেন্ট। আর তখনই শাওকিনের ফোনে একটি কল আসে। শাওকিন তাড়াতাড়ি করে সেখানে চলে যায়, আর বাহিরে দাঁড়িয়ে কংরং শাওকিনকে এক নজরে দেখতে থাকে আর বলতে থাকে আসলে তুমি অনেক বেশি কিউট ও হ্যান্ডসাম, এই জন্যই হসপিটালে সকল নার্সরা তোমার প্রতি পাগল হয়ে আছে। তখনই ও নিজে নিজে বলতে থাকে না না, এগুলো আমি কি ভাবছি, আর আমি এখানে দাঁড়িয়ে ওকে কেন দেখছি। ওর হাতের ফাইলগুলো ওখানে রেখে চলে যায়। কিছুক্ষণ বাদে শাওকিন সেই ফাইলগুলোকে দেখতে পায়। ওখানে ছোট একটি নোট লেখা ছিল। আমাদের কংরং ওখানে বলেছিল আমাদের এক্সাম যে কোনো সময় হতে পারে, আমি ফাইলের মধ্যে সব ইনফরমেশন দিয়ে রেখেছি, তুমি সবগুলো কমপ্লিট করে নিও। তারপরে চিংসু নামে একটি মেয়েকে দেখানো হয়। মেয়েটি শাওকিনকে অনেকটা পছন্দ করে। কংরং এখানে চিংসুকে প্রতিযোগিতার ব্যাপারে সব ইনফরমেশন দিয়ে দেয় আর বলে দেয় কোন রকম কোনো সাহায্য লাগলে তাকে বলতে। তখন চিংসু খেয়াল করে শাওকিনের কাছেও সেম আরেকটি ফাইল রয়েছে। অন্যদিকে রাং বই পড়ছিল, তখনই ওখানে চিংচিং চলে আসে। এরা দুজন কিন্তু আমাদের সেকেন্ড কাপল। এদেরকে নিয়ে আপনারা হয়তো ততটা স্টোরি জানেন না, আপনাদেরকে ছোট করে স্টোরি বলে দিচ্ছি। চিংচিং হচ্ছে রাঙের ভালো বন্ধু অথবা ভালো বিজনেস পার্টনার বলতে পারেন। চিংচিং রাংকে অনেকটা পছন্দ করে। রাং চিংচিংকে একটুও পাত্তা দেয় না, কিন্তু চিংচিং সবসময় রাঙের পিছু লেগে থাকে। চিংচিং এখানে বলছিল তুমি অনেক অলস হয়ে গেছো, সারাদিন বসে বসে শুধু বই পড়ো, তোমার কি মনে হয় তোমার বাহিরে এসে একটু ঘোরার প্রয়োজন নয়। রাং বলে অবশ্যই, তার পিছনে তোমার কোনো লাভ তো অবশ্যই রয়েছে। এখন তুমি সোজাসুজি আমাকে বলো তো আসলে তুমি কি বলতে চাচ্ছ। চিংচিং বলে আসলে আমার না তোমাকে প্রয়োজন। রাং বলে কি কি বলছো তুমি। চিংচিং বলে আরে তুমি যা ভাবছো তা নয়, আসলে আমি তোমাকে নিয়ে বাজারে যেতে চাই। রাং বলে ও মাই গড, এতটুকু কথা বলতে তোমার এত ঢং লাগে। তখন চিংচিং বলে আমি একা একা বাজারে যেতে পারবো না। তখন রাং ওর সাথে বাজারে চলে আসে। চিংচিং সামান্য এটাও জানতো না কাবাব কিভাবে তৈরি করে, তারপরেও সে কাবাবের রেস্টুরেন্ট খুলে ফেলেছে। রাং এখানে যা যা সদাই লাগবে তা ওকে বলে দেয়। এভাবেই করে ওরা দুজন মিলে সদাই নিতে থাকে। রাতের বেলা আমাদেরকে কংরংকে দেখানো হয়। ওকে দেখতে আসলে অনেকটা সুন্দর লাগছিল। এদিকে শাওকিন একা একা বসে বলছিল
সবসময় দেখেছি স্টুডেন্টরা এসে টিচারের জন্য অপেক্ষা করে, আর আমি টিচার হয়ে স্টুডেন্টের জন্য অপেক্ষা করছি। তখন ওখানে কংরং চলে আসে আর শাওকিনের সামনে যাওয়ার আগে নিজের মেকআপগুলো ঠিক করে নেয়, যা সব মেয়েরাই করে থাকে। তার বয়ফ্রেন্ড অথবা হ্যান্ডসাম কোনো ছেলে দেখলেই ব্যাস কংরং শাওকিনের থেকে একটু দূরে গিয়ে বসে। এটা দেখে শাওকিন একটু মুচকি হাসে আর ওর কাছে গিয়ে গা ঘেঁষে বসে। কংরং শাওকিনকে প্রতিযোগিতার জন্য প্রশ্ন করতে থাকে। শাওকিন তখন সবগুলো প্রশ্নের উত্তর দিতে থাকে। শাওকিনের প্রত্যেকটা অ্যান্সার কারেক্ট ছিল। এটা দেখে কংরং অনেকটা ইমপ্রেস হয়ে যায়। শাওকিন বলে, মিস কংরং, আমি তো তোমাকে সবগুলো কারেক্ট অ্যান্সার দিয়েছি, আমি কি কোনো রিওয়ার্ড পাবো না? কংরং শাওকিনকে থ্যাঙ্কস বলে। শাওকিন বলে, থ্যাঙ্কস না, আমার অন্য কিছু লাগবে। শাওকিন এখানে কংরংয়ের অনেকটা ক্লোজে চলে এসেছিল। কংরং সেখানে লজ্জায় শরমে দৌড়ে পালায়। রাতে ঘুমানোর আগে কংরং শাওকিনকে নিয়ে ভাবছিল। ও ভাবতে থাকে সেই সমস্ত মুহূর্তগুলো, যে সবগুলো মুহূর্ত শাওকিন তাকে প্রোটেক্ট করেছিল, তার পাশে ছিল। অন্যদিকে শাওকিন কংরংকে নিয়ে ভাবছিল, বাহ কি ভালোবাসা। রাতে একজন একজনকে নিয়ে না ভাবলে তাদের ঘুম হয় না। পরের দিন সকালে কংরং তাড়াতাড়ি করে তৈরি হয়ে দরজায় দাঁড়িয়ে শাওকিনের জন্য অপেক্ষা করছিল। অনেক সময় হয়ে যায়, শাওকিন তো ঘর থেকে বের হয় না। কংরং হসপিটালে চলে আসে এবং শাওকিনের ক্যাবিনের বাইরে ওর জন্য অপেক্ষা করতে থাকে যে ও কখন বের হবে আর কংরংকে কখন দেখতে পাবে। তখন কংরং জানতে পারে শাওকিন আসলে বিজনেস ট্রিপে গিয়েছে। কংরং এর মন তো পুরোপুরি খারাপ হয়ে যায়। ও সারাদিন সারা রাত শুধুমাত্র শাওকিনকে মিস করতে থাকে। ফাইনালি আমাদের হিরোইন তো শাওকিনের প্রেমে পাগল হয়ে গেছে। এদিকে চিংচিং অনেক বিউটিফুল একটা রেস্টুরেন্ট খুলে রেখেছিল, যার মধ্যে কোনো কাস্টমার ছিল না। সে একা মন খারাপ করে বসেছিল। আর তখনই সেখানে কংরং চলে আসে এবং খাবার অর্ডার করে খেতে থাকে। ওরা দুজন অনেকটা গল্প করে। এখানে কংরং তার খাবারে অনেকটা প্রশংসা করে। চিংচিং অনেকটা খুশি হয়ে তাকে বলে সে সারাদিন বারবিকিউ খেয়ে অনেকটা মোটো হয়ে গেছে, তাকে দেখতে 3 মাসের প্রেগনেন্ট মহিলা লাগছে। কংরং এবং চিংচিং কিছু সময় গল্প করে। রাতের বেলা কংরং রাঙিনাকে নিয়ে খাবার খাওয়ায়। তখন শাওকিন কংরংকে মেসেজ করে জানায় রাঙিনাকে রাতের বেলা যেন একটু বাহিরে নিয়ে যায়। চিংচিং ওর কথা মতো রাঙিনাকে নিয়ে বাহিরে চলে আসে। চিংচিং রাঙিনাকে বলে, তোমাকে অনেক বেশি এক্সারসাইজ করতে হবে, তুমি তোমার মালিকের মতো অলস হয়ে গেছো। আর তখনই রাঙিনা কংরংকে খুব স্পিডের সাথে দৌড়াতে থাকে। এতটাই দৌড়ানো হয় যার ফলে কংরংয়ের 12টা বেজে যায়। আসলে রাঙিনা তাকে বুঝিয়ে দেয় সে অলস, রাঙিনা নয়। আর এসব কিছু দূর থেকে শাওকিন দেখতে পাচ্ছিল আর শাওকিন মিটিমিটি হাসছিল। কিছুক্ষণ পর কংরং বাসায় এসে দেখতে পায় শাওকিন অলরেডি ঘরে চলে এসেছে। কংরং তখন ওর ঘরে চলে যায়। শাওকিন তখন ওদের ছোটবেলার ফটোগুলো দেখছিল আর বলছিল, খুব তাড়াতাড়ি আমি তোমাকে সবকিছু জানিয়ে দিব। পরের দিন সকালবেলা সব ডাক্তাররা একসাথে মিটিং করছিল, যেখানে প্রতিযোগিতার জন্য একজন ডাক্তার কম ছিল। এজন্য সবাই ডিসাইড করে কংরংকে ডক্টর বানিয়ে প্রতিযোগিতায় অংশগ্রহণ করাবে। এ কথা শুনে কংরং তো প্রথমে রাজি হয় না। তখন শাওকিন বলে, আমি তো তোমার কাছ থেকে রিওয়ার্ড পাওনা আছি, এখন আমি চাচ্ছি আমার রিওয়ার্ড হিসেবে তুমি আমাদের সাথে প্রতিযোগিতায় অংশগ্রহণ করো। কংরং রাজি হয়ে যায়। এখানে আমরা আরো দেখতে পারি চিংসু নামে মেয়েটা একটু খুশি ছিল না, অনেকটা জেলাস ফিল করছিল, কারণ শাওকিন কংরংকে একটু বেশি সময় দেয়, যা তার একদমই পছন্দ না। পরবর্তী সিনে সব ডক্টররা মিলে চিংচিং এর রেস্টুরেন্টে স্টাডি করছিল। এখানে শাওকিন কংরংকে সবকিছু ভালোভাবে বুঝিয়ে দেয়, কিভাবে কি করতে হবে আর কখন কি বলতে হবে। এসব কিছু দেখে চিংসু জেলাস ফিল করে, কারণ ও শাওকিনকে অনেকটা বেশি পছন্দ করে। ও শাওকিনের বিহেভিয়ার দেখে বুঝতে পারে শাওকিন কংরংকে পছন্দ করে। এসব কিছু ওর একদমই ভালো লাগছিল না। কম্পিটিশনের দিন কংরং অনেকটা নার্ভাস ছিল। তখন শাওকিন ওর হাত ধরে ওকে সাহস দেয়। কংরং অনেকটা মোটিভেট হয়। ওরা সবাই মিলে প্রতিযোগিতায় খুব ভালো পারফরমেন্স করে, যার ফলে ওদের ইউজি হসপিটাল উইনার হয়। ক্যামেরাম্যান শাওকিন এবং চিংসুর একসাথে ফটো তুলে। তখন পাশে থাকা কিছু মেয়েরা বলছিল, দেখো দেখো এদের দুজনকে একসাথে কতটা মানায়, এরা যদি বিয়ে করে নেয় ওদের বাচ্চা কত সুন্দর হবে, একটু কল্পনা করো, এদের দুজনকে খুব ভালো মানাবে। এসব কিছু শুনে কংরং পুরোপুরি লাল হয়ে যায়, ওর মাথায় আগুন ধরে যায়। ও সেখান থেকে চলে আসে এবং একটি স্টোরে এসে অনেকগুলো নুডলস কিনে নেয়। ও মন খারাপ করে রাস্তা দিয়ে আসছিল আর তখনই ও রাঙিনাকে দেখতে পায়। রাঙিনাকে দুটি ছেলে জোর করে চকলেট খাওয়াচ্ছিল। এটা দেখে ও সেখানে গিয়ে ছেলেদেরকে ভয় দেখিয়ে রাঙিনাকে নিয়ে নেয় এবং বাড়িতে এসে শাওকিনকে বকতে থাকে, তোমার কুকুর তুমি সামলিয়ে রাখতে পারো না, আমি যদি না থাকতাম তাহলে আজকে রাঙিনাকে ওরা নিয়ে চলে যেত। তখন কংরং খেয়াল করে রাঙিনা তো ঘরের ভিতরে রয়েছে, ও যাকে নিয়ে এসেছে সে তো অন্য কারো কুকুর। কংরং কুকুরটাকে শাওকিনের হাতে তুলে দিয়ে ওর ঘরে চলে যায়। কিছুক্ষণ পর শাওকিন ওকে মেসেজ করে যে কুকুরের মালিক এসে কুকুরকে নিয়ে গেছে।
আর উনি ভেবেছে তুমি হয়তো আমার গার্লফ্রেন্ড, তাই উনি তোমাকে ধন্যবাদ জানিয়েছে। এ কথা শুনতে পেরে কংরং অনেকটা শরম পেয়ে যায় আর একটু ব্লাশ করতে থাকে। পরের দিন সকালবেলা শাওকিন ও চিংচিং একসাথে হাঁটছিল। আমরা কম্পিটিশন জিতে অনেক টাকা পেয়েছি, আমার মনে হয় আমাদেরকে কোথাও ঘুরতে যাওয়া দরকার। এ কথা শুনে শাওকিনও রাজি হয়ে যায়, ওরা সবাই কোথাও ঘুরতে যাবে। এদিকে কংরং দেখছিল শাওকিন এবং চিংচু একসাথে হাঁটছে। এটা দেখে কংরং অনেকটা কষ্ট পায়, ওর অনেকটা খারাপ লাগে, কারণ কংরং এখানে শাওকিনকে অনেকটা পছন্দ করে। সে কাউকে শাওকিনের সাথে সহ্য করতে পারছে না। সব ডাক্তাররা মিলে ডিসাইড করে ওরা ক্যাম্পিং এ যাবে। শাওকিন কংরংকে ক্যাম্পিং এ যাওয়ার জন্য বলে। কংরং শাওকিনকে না করে দেয় আর বলে, তুমি কে, আমি তোমার সাথে কেন ক্যাম্পিং এ যাব? আসলে কংরং শাওকিনের উপর অনেকটা রেগেছিল। এদিকে চিংচু ভেবে নেয় ও শাওকিনকে ওর মনের কথা বলে দেবে। ও কংরংকে শাওকিনের কাছে আর যেতে দিবে না। অন্যদিকে আমাদেরকে চিংচিংকে দেখানো হয়। চিংচিং অনেকটা হার্ডওয়ার্ক করছিল, তারপরে ওর দোকানে কোনো কাস্টমার আসছিল না। তখন ও রাঙের জন্য খাবার নিয়ে রাঙের স্টোরে চলে আসে এবং ওকে খাবার দিয়ে বলে টাকা দাও। রাঙের কাছে টাকা ছিল না, এজন্য ও বুদ্ধি খাটায়। তখন রাং ওকে বলে, তোমার রেস্টুরেন্টে কাস্টমার আসে না কেন জানো? তোমার কোনো বিজনেস স্কিল নেই। রাং চিংচিংকে অনেকগুলো বই দেয় আর বলে, এগুলো পড়ে তুমি রেস্টুরেন্ট কিভাবে চালাতে হয় তা জানতে পারবে। চিংচিং অনেকটা খুশি হয়ে ওই বইগুলো কিনে নেয়। যখন ও রেস্টুরেন্টে আসে তখন ও বুঝতে পারে ও গিয়েছিল রাংকে খাবার দিয়ে ওর কাছ থেকে টাকা নেবে, কিন্তু রাং উল্টো ওকে বই দিয়ে ওর কাছ থেকে টাকা রেখে দিয়েছে। ও দৌড়ে রাঙের দোকানে যাচ্ছিল। রাং তখন তাড়াতাড়ি করে ওর দোকানের শাটারটা বন্ধ করে দেয়। তখন চিংচিং বলে, তোমার এত বড় সাহস, তুমি আমাকে বোকা বানিয়েছো? রাং বলে, দেখো আমার নিজেরই কোনো বেচাকেনা হচ্ছে না, আর এখন কোনো বই ফেরত নেওয়া হবে না। চিংচিং ওর উপর অনেক চেঁচাতে থাকে। তখন চিংচিং এর রেস্টুরেন্টে শাওকিন চলে আসে এবং ওকে বলে, তোমাকে আমি একটা অফার দিচ্ছি, তুমি যদি কংরংকে রাজি করিয়ে ক্যাম্পিং এ পাঠাতে পারো তাহলে আমি প্রমিস করছি আমাদের ইউজি হসপিটাল তোমার কাছ থেকে সবসময় খাবার নিবে। চিংচিং কংরং এর কাছে এসে ওকে রিকোয়েস্ট করতে থাকে যেন ও শাওকিনের সাথে ক্যাম্পিং এ যায়। চিংচিং ওকে ইমোশনালি ব্ল্যাকমেল করতে থাকে। চিংচিং বলে, তুমি তো ভালো করেই জানো আমার রেস্টুরেন্টে কোনো বেচাকেনা হয় না। তুমি কি চাও আমার সবকিছু নষ্ট হয়ে যাক, আমার রেস্টুরেন্টটা বন্ধ হয়ে যাক? তুমি কি নিজের হাতে তোমার আদরের বান্ধবীকে শেষ করে দিতে চাও? আমি জানি তুমি রাজি হয়ে যাবে। কংরং চিংচিং এর এত বকবক শুনে রাজি হয়ে যায়। পরবর্তী সিনে ওরা সবাই মিলে অনেক মজা করে ক্যাম্পিং এর উদ্দেশ্যে রওনা হয়। ওরা নানান ধরনের গেম খেলে এবং অনেকগুলো খাবার খায়, খুব মজা করে ওরা। শাওকিন পুরো রাস্তায় শুধুমাত্র কংরংকে দেখছিল। এটা দেখে ওর ভাই ওকে বলে, তুমি কংরংকে সবকিছু কেন বলে দিচ্ছ না? সবকিছু বলে দিলেই তো হয়ে যায়। শাওকিন ওর কথায় কোনো জবাব না দিয়ে শুধুমাত্র কংরংকে দেখতে থাকে। ওরা যখন ওদের গন্তব্যে পৌঁছে যায় সবাই মিলে ওদের ক্যাম্পিং তৈরি করতে থাকে। এই সময় চিংসু শাওকিনের অনেকটা কাছাকাছি ঘোরাফেরা করছিল, যা দেখে কংরং এর একটু ভালো লাগে না। কংরং শাওকিনকে জেলাস ফিল করানোর জন্য চিংচিংকে বলে, আমি ডিসাইড করে নিয়েছি আমি তার সাথে ব্লাইন্ড ডেটে যাব। এ কথাটা শাওকিন শুনে নেয় আর তখনই শাওকিনের মনটা অনেকটা খারাপ হয়ে যায়। ওর ফেসটা দেখার মতো ছিল, অনেকটা জেলাস ফিল করছিল। পরবর্তী সিনে সবাই একসাথে ঘুড়ি উড়াচ্ছিল। শাওকিন এবং চিংসু একসাথে ঘুড়ি উড়াচ্ছিল। এই সুযোগে চিংসু শাওকিনকে প্রপোজ করে দেয়, তাকে বলে দেয় তার ভালোবাসার কথা। কিন্তু শাওকিন তো শুধুমাত্র একটা কথা নিয়ে ভাবছিল যে কংরং অন্য কারোর সাথে ব্লাইন্ড ডেটে যাবে। শাওকিন কিছুতে এই কথা মেনে নিতে পারছিল না। শাওকিন চিংসুর কোনো কথা শুনতে পায় না। ও দূরে চলে আসে আর কংরং এর কাছে এসে জিজ্ঞেস করে, তুমি কি সত্যি সত্যি কারোর সাথে ডেটে যাচ্ছ? তখন কংরং চুপ করে থাকে। কংরং এর এমন রিয়েকশন দেখে শাওকিন অনেকটা মন খারাপ করে। শাওকিন ওকে পিছন থেকে জড়িয়ে ধরে, দেখতে কিছুটা এমনই লাগছে। শাওকিন কংরংকে ঘুরে উড়ানো শিখাচ্ছিল। এসব কিছু চিংসু পিছন থেকে দেখছিল। চিংসু অনেকটা জেলাস ফিল করছিল। ও কিছু একটা করার ডিসাইড করে। ও সামনে কি কি করতে চলেছে তা দেখলে হয়তো আপনাদের অনেকটা রাগ হবে। আর এখানে শাওকিন কংরংকে বলে, রাতের বেলা আমি তোমার জন্য অপেক্ষা করব। কংরং বলে, আমি তো আসবো না, তোমার সাথে আমি দেখা করতে চাই না। আর তখন এই শাওকিন বলে উঠছে, তুমি চাও বা না চাও আমি চাই, আমি অপেক্ষা করব। আসলে শাওকিন ডিসাইড করে নিয়েছিল কংরংকে সব সত্যি কথা বলে দিবে। ও বলে দিবে ও তার ছোটবেলার সেই হারানো ভালোবাসা। রাতের বেলা চিংচিং সবার জন্য খাবার বানাচ্ছিল। তখনই রং ওর হেল্প করতে চলে আসে। ওরা দুজন একসাথে রান্না করে। ওরা দুজন একসাথে অনেকটা কথা বলে। রাতের বেলা সবাই একসাথে বসে খাবার খাচ্ছিল। সবাই অনেক মজা করছিল। ওরা সবাই মিলে একটা গেম খেলে, যেখানে ওরা সবাই একজন একজনকে চিরকুটের মাধ্যমে প্রশ্ন করবে। যাকে প্রশ্ন করা হবে তাকে সঠিক উত্তর দিতে হবে। এখন তা পার্সোনালও হতে পারে। কেউ একজন
শাওকিনকে প্রশ্ন করে, তুমি কি এখানে কাউকে ভালোবাসো? তখন শাওকিন কংরং এর দিকে তাকিয়ে বলে, হ্যাঁ, আমি এখানে একজনকে ভালোবাসি। এ কথা শুনে সবাই তো অনেকটা অবাক হয়ে যায়। এ কথা শুনতে পেরে কংরং একটু মুচকে হাসে। কংরংকে হাসতে দেখে শাওকিন অনেকটা খুশি হয়। শাওকিনকে আবারও কেউ প্রশ্ন করে যে ও যাকে ভালোবাসে সে কি অনেক আগে থেকেই তার সাথে পরিচিত, নাকি কিছুদিন হয়েছে মাত্র? শাওকিন বলে, আমি ওকে অনেক বছর বছর ধরে পছন্দ করি। এ কথাটা শুনে কংরং প্রচন্ড কষ্ট পায়, ওর অনেকটা খারাপ লাগে। ও মনে করে ওর আর শাওকিনের কিছুদিন হয়েছে মাত্র, তাহলে তো শাওকিন অন্য কাউকে ভালোবাসে, হয়তো সেটা চিংসু হতে পারে। শাওকিনের কথা শুনে চিংসু অনেকটা খুশি হয়, কারণ ও এবং শাওকিন একজন একজনকে 12-13 বছর ধরে চিনে। শাওকিন হয়তো ওর কথাই বলেছে। রাতের বেলা যখন কংরং শাওকিনের সাথে দেখা করার জন্য যাচ্ছিল, তখনই চিংসু ওখানে চলে আসে এবং কংরং এর সাথে হাঁটা শুরু করে। ওরা দুজন কথা বলতে বলতে কিছুটা পথ আসার পরে চিংসু একটু ঢং করে মাটিতে পড়ে যায়। কংরং চিংসুর কেয়ার করতে থাকে। চিংসু বলে, আমি তোমার সাথে কিছু কথা বলতে চাই। চিংসু কংরংকে জিজ্ঞেস করে, তুমি কি শাওকিনকে পছন্দ করো? কংরং চুপ করে থাকে, কিছুই বলে না। আমি ওকে অনেকটা ভালোবাসি, প্রায় 6-7 বছর ধরে। আমি অনেকবার চেষ্টা করেছি ওকে আমার মনের কথা বলার, কিন্তু সবসময় ও পড়ালেখা আর কাজ নিয়ে ব্যস্ত থাকতো, যার ফলে আমি কখনো ওকে আমার মনের কথা বলতে পারিনি। তোমার কাছে আমি কিছুই চাই না, শুধু শাওকিনের কাছ থেকে দূরে সরে যাও। আমি চাই না তুমি আমার রাস্তায় কাটা হয়ে দাঁড়াও। আমি যতটুকু জানি তুমি একজন ভালো মেয়ে। অন্যদিকে আমাদের হিরো তো কংরংয়ের জন্য অপেক্ষা করছিল। শাওকিন ডিসাইড করে নিয়েছিল ও কংরংকে সবকিছু বলে দিবে। ও বলে দিবে শাওকিন ওর সেই ছোটবেলার হারানো ভালোবাসা। ও অনেকটা এক্সাইটেড ছিল। তখনই ওর ফোনে একটি কল আসে। ও জানতে পারে কংরং এবং চিংসুকে পাওয়া যাচ্ছে না। ওরা ক্যাম্পাস থেকে বের হয়েছে অনেকক্ষণ হয়েছে। শাওকিন অনেকটা ভয় পেয়ে যায় এবং কংরংকে খোঁজার জন্য বেরিয়ে পড়ে। কিছুক্ষণের মধ্যে ওরা সবাই কংরং এবং চিংসুকে খুঁজে বের করে। শাওকিন কংরং এর সাথে কথা বলার চেষ্টা করে। কংরং ওকে ইগনোর করে সেখান থেকে চলে যায়। শাওকিন দৌড়ে গিয়ে ওর হাতটা ধরে ফেলে। কংরং বলে, তোমার সমস্যা কি? তোমার যখন যা ইচ্ছা তুমি কি তাই করবে? তুমি আমার হাত কেন ধরেছ? একবার বলাতে তুমি কি বুঝতে পারো না? আমি তোমার সাথে কথা বলতে চাই না। তুমি দিন দিন আমার অনেক ক্লোজে চলে আসছো। তুমি হয়তো ভুলে গেছো তুমি একজন ডক্টর, আমি তোমার জুনিয়র কলিগ। এছাড়া আমাদের মধ্যে কোনো সম্পর্ক নেই। কংরং সেখান থেকে চলে যায়। পরের দিন শাওকিন যখন হসপিটাল আসে, ওর কাজে মন দিতে পারছিল না। ওর ভিতরটা জ্বলে যাচ্ছিল। ওর অনেকটা খারাপ লাগছিল, কারণ কংরং ওর সাথে রুড বিহেভ করেছে। ও পুরোপুরি ভেঙে পড়েছিল। আর তখনই সেখানে চিংসু চলে আসে আর কংরং এর ব্যাপারে কিছু কথা বলবে বলে ওকে লাঞ্চ করতে নিয়ে আসে। চিংসু শাওকিনকে মিথ্যা কথা বলে। ও নাকি কংরংকে একটি ছেলের সাথে কথা বলতে দেখেছে। আর কংরং ওই দিন রাতে চিংসুকে বলেছিল কংরং একজন ছেলেকে ভালোবাসে। আমার মনে হচ্ছে কংরং সেই ছেলের সাথে ডেট করছে। এসব কথা শুনে শাওকিনের মাথায় আকাশ ভেঙে পড়ে। কিভাবে একটি সম্পর্ক নষ্ট করতে হয় তা হয়তো থার্ড পার্সন ভালো করেই জানে। আর এখানেই আমরা পর্বটি শেষ করছি।